হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? কি অবস্থা বলো তো? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কে কেমন আছো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ক্লাসে মোটামুটি উপস্থিতি খারাপ না, তবে খুব যে বেশি তাও না। কেমন আছো শ্রাবন্তী, লাবিব, ইফরাত, সৌরভ, আরমিন, রিজু, জুবাইদা, মিমি, তাহসান? কি অবস্থা বলো তো সবার? সব মিলে ভালো আছো? পার্থ, স্নেহা, মুন্না, তাসমিয়া, গৌতম, সৈকত, জেরিন, নিঝুম, কেমন আছেন? ইয়েস, নিঝুম ভালো আছি। কি অবস্থা বলো তো, তোমরা কেমন আছো আগে বলো। দেখেছো দিন কেমন দেখতে দেখতে চলে যায়। দিনের সাথে দেখছো তুমি কখনোই, মানে সময়ের সাথে তুমি পাল্লা দিয়ে পারবা না। দেখো সেদিন কিন্তু রমজান মাস শুরু হলো, তাই না? আমি তোমাদেরকে অনেক ক্লাসে বলছিলাম যে রোজা রাখতে হবে, নামাজ কালাম পড়তে হবে, ঈদের সময় তো খুব মজা মাস্তি করতে হবে। দেখো দেখতে দেখতে হচ্ছে রমজান মাস শেষের দিকে, কি তাই তো? রমজান শেষের দিকে, অথচ আমাদের পড়াশোনার কিন্তু আমরা একটা প্ল্যান করেছিলাম, মনে আছে? তো তোমরা কিন্তু তোমাদের সবার জায়গা থেকে টুকটাক একটা পরিকল্পনা করেছিলে, বাট আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, তোমাদের প্ল্যান অনুযায়ী আসলে ওইভাবে তোমাদের কিছু হয়েছে বলে আমার মনে হচ্ছে না। বিজ্ঞানী পলক বলছে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের রেজাল্ট কেমনে দেখেন? হ্যাঁ, খুব ভালো একটা কথা বলেছে বিজ্ঞানী পলক। হ্যাঁ বিজ্ঞানী, আমি আসতেছি তোমার কাছে। আগে একটু ক্লাসের সবাইকে একটু ইজি হয়ে নি আমরা সবাই, ঠিক আছে? তারপরে পড়াশোনা নিয়ে কথা বলা যাবে। আচ্ছা বিজ্ঞানী, তুমি তার আগে আমাকে বলো তো যে ঢাকা ভার্সিটি এ ইউনিটে এবছর কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করেছে, এটা একটু আমাকে বলো তো, দেখি তুমি কেমন খোঁজ খবর রাখো, বা তোমরা যে কেউ জানাতে পারো, এনিবডি। ঢাকা ভার্সিটি এ ইউনিটে কত পার্সেন্ট মতো স্টুডেন্ট পাস করেছে এবার? শ্রাবন্তী বলছে 5.9%। শ্রাবন্তী, তুমি কি মোটামুটি রাইট? ওকে। এই যে মুন্না বলতেছে 8 থেকে, মুন্না আইডিয়া করে বললে হবে না ভাই? এই যে ছোয়া বলছে, হাসিব বলছে 5.9399, ওই তো তার মানে। আচ্ছা আমরা ওই আলোচনায় পরে যাচ্ছি, দাঁড়া, ওটা নিয়ে তোমাদের সাথে আজকে বকাঝকা দিতে হবে কিছুক্ষণ, তা নাহলে হবে না। সো যেটা বলতে চাচ্ছিলাম যে দেখো, দিন কিন্তু একেবারে দেখতে দেখতে চলে যায়, ঠিক আছে? সো যেমনটা দেখো, রমজান মাস শুরু হয়েছিল, রমজান মাস শেষের দিকে ঈদ চলে আসলো, ঈদে তো মজা মাস্তি করতে হবে। আমি তো এই বুড়ো বয়সে এসেও তোমাদের থেকে ঈদে অনেক মজা মাস্তি করি। এই যে পরশুদিন গ্রামের বাড়ি যাব, খেলাধুলা, খাওয়া দাওয়া, পিকনিক, এ প্রোগ্রাম সে প্রোগ্রাম, বিভিন্ন কিছু। আর আমি এখনো, হয়তো আমার প্রাকৃতিক কারণে একটু বয়স হতে পারে, কিন্তু আমি মনে মনে এখনো তোমাদের থেকেও ইয়াং বলে আমি মনে করি, বুঝতে পারছো? এখনো বাড়িতে যে ক্রিকেট খেলি, ফুটবল খেলি, আর যত ধরনের দুষ্টামি যতদূর করা যায় আর কি, বুঝতে পারছো? এখন সব দুষ্টামি তো করা যায় না, কিন্তু যতদূর করা যায় আর কি দুষ্টামি করি। আর দুষ্টামি মানে আবার এই আকাম কুকাম না কিন্তু, বুঝতে পারছো? ওই ফ্রেন্ড সার্কেল আছে আমরা, ব্যাপক একটা সার্কেল, যা যা করার সব করি সবাই মিলে। সো যেটা বলতে চাচ্ছিলাম, সো টাইম গোজ অ্যান্ড অ্যাকচুয়ালি টাইম এন্ড ট্রাইড ওয়েট ফর নান, এটা হচ্ছে সত্যি কথা। সো তোমরা দেখো দেখতে দেখতে মাস কিন্তু এটা শেষ পর্যায়ে। তো আমি কিন্তু সবসময় এই এইচএসসি 26, তোমরা যারা, আমি যতটা মনে পড়ে, আমি শিখতে তোমাদের প্রথম ক্লাসটা নিয়েছিলাম, এবং আমার মনে আছে যে আমি ব্যক্তিগতভাবে এইচএসসি 26 এই ব্যাচটা নিয়ে পার্সোনালি অনেক আমি বরাবরই খুব আশাবাদী তোমাদেরকে নিয়ে। ইভেন আমাদের শিখতে যে টিচার প্যানেল আছে, আমরা কিন্তু সবাই তোমাদের কথা বলি যে আমাদের 26 ব্যাচটা আসলে সব মিলে অনেক ভালো, আমরা তোমাদেরকে নিয়ে কিন্তু অনেক প্ল্যান করি আমরা। তো যাই হোক, আমাদের পরিকল্পনা তোমাদের সাথে শেয়ার করব, এবং আমরা দিন শেষে তোমাদের ভালো চাই, এটা তোমরাও বোঝো। কিন্তু কথা হচ্ছে যে একজন টিচার, সে যেমনই হোক, তার সর্বোচ্চটা কিন্তু ক্লাসে দেওয়ার চেষ্টা করে। হয়তো সবসময় পারে
সবসময় পারে না, বাট প্রত্যেকটা টিচারের মনের ভিতরে একটা সুপ্ত বাসনা থাকে যে আমি আজকে ক্লাসে যে সর্বোচ্চটা দিয়ে আসবো। বুঝতে পেরেছো? বিশেষ করে এইচএসসি 26 কে কেন বেশি দেওয়ার চেষ্টা করা হয় সেটা বলি, যে তোমাদের হাতে এখনো সময় আছে। তোমরা যদি এবার এইচএসসি পরীক্ষার্থী হতে, দেখতে আমরা তোমাদের পড়াতাম একভাবে, সবই পড়াতাম, কিন্তু খুব দ্রুত যেতাম, ধীরে সুস্থে আস্তে আস্তে এটা করতাম। তোমাদের সাথে আমরা কেন করি এটা? যে তোমার এখন হচ্ছে ফাউন্ডেশন তৈরি করার সময়। এইচএসসি ফার্স্ট ইয়ার, এখন যদি তুমি তোমার ফাউন্ডেশন ঠিক না করতে পারো, ওই যে আজকে ক্লাসের শুরুতে বিজ্ঞানী পলক যে টপিকটা তুললো, যে ঢাকা ভার্সিটি ইউনিট নিয়ে কিছু বলেন, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি এই ফার্স্ট ইয়ারে পড়াশোনা ভালোভাবে না করো, তোমাদের সময় পাস এই 5 বা 6 থেকে তোমাদের সময় 2 বা 3 তে চলে আসবে। আমি বললাম লিখে রাখো, এত সোজা না। বাইরের থেকে মনে হয় অনেক কিছু, হ্যাঁ রে সবই তো পারি, পরীক্ষা যেদিন দিতে যাবে ওই দিন বুঝবা। বুঝতে পারছো? তো যাক, ওটা নিয়ে পরে কথা বলছি। এখন এই মুহূর্তে যেটা একটু বলা প্রয়োজন, তোমরা সবাই মোটামুটি কমেন্ট বক্সে খুব সম্ভবত একটা লিঙ্ক দেখতে পাচ্ছ, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা একটা কাজ করো ছোট্ট ভাইয়েরা, আহ, আমি গতদিন ক্লাসেও বা ইতোমধ্যে তোমরা অনেকেই এই ফর্মটা ফিল আপ করেছো। সো এখন পর্যন্ত যারা তোমরা ফর্মটা ফিল আপ করোনি, এখনই ফর্মটা ফিল আপ করো। আমাদের ক্লাস আজকে যে টপিকে আধা ঘন্টা লাগবে পড়তে, আমি একটু পরে ক্লাসটা শুরু করছি। তোমরা এখনই ফর্মটা ফিল আপ করে নাও। এবং তোমরা যারা ফর্মটা ফিল আপ করেছো, তোমরা দেখেছো যে এখানে কিন্তু যে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, এইটা কিন্তু সম্পূর্ণটাই তোমাদের জন্য। কিন্তু বুঝতে পারছো? এখানে দেখো কত সুন্দর করে যে ক্লাসে আমি কনসেপ্টগুলো বুঝতে পেরেছি কিনা এটার উপরে দেখো কত সুন্দর করে পয়েন্ট করে দেওয়া হচ্ছে। তারপরে ভর্তিতে শিক্ষক এমনভাবে পড়িয়েছেন যে আমি পুরো ক্লাসে মনোযোগ ধরে রাখতে পেরেছিলাম কিনা, বা এই যে বিষয়গুলো। তো দেখো দিন শেষে কি হচ্ছে, এগুলো আমরা কিন্তু তোমাদের একটা ফিডব্যাক তোমাদের কাছ থেকে নিচ্ছি। এই ফিডব্যাকটা নিয়ে কি হবে? কথার কথা, তুমি হিরণময় ভাইয়াকে অনেক খারাপ বলছো, তাহলে এখন হিরণময় ভাইয়া যখন এটা জানবে যে হিরণময় ভাইয়ের ক্লাস থেকে সবাই বলছে এই লোক এই খারাপ সেই খারাপ, বা এনার এই জায়গাটা একটু ইমপ্রুভ করা দরকার, এনার তখন ম্যানেজমেন্ট কিন্তু আমাকে ডাকবে, ডেকে বলবে বড় ভাই আপনি এত সিনিয়র মানুষ, আপনার মনে হয় ক্লাসে এই জিনিসটা একটু ঠিক করা দরকার। তোমার কি মনে হয় আমরা টিচারে পড়াই তার মানে আমরা কি একেবারে পারফেক্ট, বা আমরা সব জানতে সমস্যা? আমাদেরও তো বিভিন্ন মিস্টেক হতে পারে। এই যেমন আজকে এনিহাও আজকে ক্লাস শুরু করতে মনে হয় 1 মিনিট দেরি হয়েছে। এখন কেন হয়েছে আমরা ওই আলোচনায় যাব। এখন মনে করো যে আমি প্রতিদিন এটা দেরি করছি, তখন তুমি কিন্তু বলতেই পারো যে ভাইয়া প্রতিদিন দেরি করছে। তখন তুমি যখন আমাকে এটা জানাবে ফিডব্যাকে যে হিরণময় ভাই প্রতিদিন দেরি করছে, তখন আমি কিন্তু অ্যালার্ট হয়ে যাব। তো এই জন্য এই কথাগুলো বলার উদ্দেশ্য, এই ফর্মটা ফিল আপ করবা তোমরা সবাই, যে তোমাদের ফিডব্যাকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। যে আমাদের কোথায় সমস্যা হচ্ছে, আমরা কোন কোন জায়গাগুলো নিয়ে আর একটু ডেভেলপ করতে পারি। আমরা সবসময় চাই আমাদের স্টুডেন্টসদের সর্বোচ্চ সাপোর্টটা দিতে, কিন্তু সেই জায়গাগুলো কোথায় কি সমস্যা হচ্ছে, এটা তোমাদের কাছ থেকে যে ফিডব্যাকটা আসবে ওইটার উপর বেসিস করে যখন আমরা সমাধান করব, তখন দেখা যাবে যে এই সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। আর আমি সবসময় ব্যক্তিগতভাবে মনে করি যে যারা পড়াশোনা করে তাদের একটা মূল্যবান পরামর্শ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমি তো পড়াশোনা শেষ করে এসে আমি পড়াচ্ছি প্রায় 20 বছর হয়ে গেল। আমার আসলে পড়ানো নিয়ে আর তেমন কিছু বলার নাই। ওই আমি যা পড়াই ওই, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। কিন্তু তোমার একটা ফিডব্যাক খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ডক্টর আকাশ সাহা বলছে যে লিংকে ঢুকতে পারছি না। আমার মনে হয় যে ভাই তুমি ইভেন এটা ফোনেও তো হওয়া সম্ভব, তাই না মেহেদী? এই তো ফোনেও সম্ভব। তুমি আরেকবার প্রয়োজনে একটু ঢোকো, প্রয়োজনে অ্যাপ থেকে বের হয়ে যায় আরেকবার অ্যাপে ঢোকো। এটা আমাদের এই ফর্মটা এতটা ইজি অ্যাক্সেস যে আমার মনে হয় ফোন দিয়েও ঢুকতে পারবা তুমি। ওকে, সো ভালো মন্দ মিলে তোমরা ফর্মটা ফিল আপ করে দাও। এই যে সাবিত বলছে ফর্ম পূরণ করেছি ভাই, আরে সবাই করো। সোয়া করেছে, শ্রাবন্তী করেছে, থ্যাংক ইউ। সো তোমরা সবাই করে ফেলো, এতে তোমাদের ওই ফিডব্যাকটা ওভারঅল তোমাদেরই উপকারে লাগবে। বুঝতে পারছো? আচ্ছা, তো ক্লাসটা শুরু করবার আমরা আর বেশি কথা না বলি, তবে ক্লাস শুরুর আগে যে টপিকটা বিজ্ঞানী পলক শেয়ার করেছিলেন
আমি বিজ্ঞানী পলকের সাথে দু একটা কথা বলে, আমি তো আর বিজ্ঞানী হতে পারবো না, তবে আমি দু একটা কথা বলি। দেখো, ফিগারটা একটু দেখাই। আমি জানি, আমি গতকালই এটা দেখেছি যে ঢাকা ভার্সিটি ইউনিট এবার রেজাল্ট কেমন হয়েছে, আমি গতকালই দেখছি এটা। তো আমি প্রথমে ভাবছিলাম মনে হয় 8 বা 9% পাস করবে, পরে এসে দেখলাম 5.9। আচ্ছা, আমি কথার খাতিরে এটাকে 6% ধরে নিলাম। এবার 6% তুমি চিন্তা করতে পারছো ভাই? সবার কথা বাদ দাও, এই যে স্টুডেন্টস গুলো এবার পরীক্ষা দিল, তোমার কি মনে হয় যে তারা পড়াশোনা করেনি, বা তাদের অন্য কোনো কি এমন মেজর ইস্যুস ছিল যে মাত্র 6% স্টুডেন্ট পাস করতে হলো? এটা যদি ভাই 20% হতো, তাহলে এটা নিয়ে কিন্তু কোনো কথা মনে হয় আজকে আমরা এখনো বলতাম না। বাট ট্রাই টু ইমাজিন অনলি 6%। এবং এক্ষেত্রে তোমাদেরকে একটু কথা বলে রাখি, এই 6% এরা সবাই তাদের মন মতো সাবজেক্টও পাবে না। কেন মন মতো সাবজেক্ট পাবে না? তোমরা এটা অনেকেই জানো না। ঢাকা ভার্সিটিতে যে কোনো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো রিকোয়ারমেন্টস ফিল আপ করতে হয়। যেমন তুমি মনে করো, আমি ধরে নিচ্ছি যে তুমি ফিজিক্স পড়তে যাচ্ছ ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ভার্সিটি ফিজিক্সের সাথে রিলেটেড কয়েকটা সাবজেক্ট আছে, অ্যাপ্লাইড ফিজিক্স আছে, ফিজিক্স আছে, ফিজিক্সের সাথে আরো পরবর্তীতে আরো 2-3টা সাবজেক্ট যুক্ত হয়েছে। তো তোমার ফিজিক্সে মার্কস ভালো রাখতে হবে। তোমার মেরিট পজিশন হচ্ছে 10ম, তুমি কথার কথা একটা সাবজেক্টে এত খারাপ করছো, তুমি ওই সাবজেক্ট পাবে না। তো আমি যে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা যারা এখন এই ইন্টারমিডিয়েট লেভেলে আছো, বিশেষ করে তোমরা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সত্যি কথা বলতে তুমি অ্যাডমিশনে কতটা ভালো করবা, একটা সত্যি কথা বলি, এটা পুরোটাই নির্ভর করছে তোমার এখন এই ফার্স্ট ইয়ারে পড়াশোনার উপরে। কি শুনে একটু টেনশন হচ্ছে, তাই তো? জয় হোসেন বলছেন কোন কোন সাবজেক্টে এক্সাম হয়, আপনি একটু গুগলে এখনই সার্চ দেন, অ্যান্সার পেয়ে যাবেন। সো যেটা বলতে চাচ্ছিলাম, ফার্স্ট ইয়ারে একটা কথা প্রচলিত আছে, ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার। আর দেখবো যে ফার্স্ট ইয়ার কি হয়, মানে স্কুলের পড়া শেষ করতে করতেই, মজা মাস্তি করতে করতে এসএসসি রেজাল্ট, তারপরে কলেজে উঠেই পড়াশোনা বুঝতে না বুঝতে আরো 5-6 মাস চলে যায়, এই করতে করতে ফার্স্ট ইয়ার শেষ। এবং সেকেন্ড ইয়ারে উঠে দেখবা আজকে যে গতিতে সময় যাচ্ছে, তার থেকে কয়েক গুণ বেশি গতিতে সেকেন্ড ইয়ারের সময় চলে যাবে। কেননা ভাই, সেকেন্ড ইয়ারে তুমি সময় পাবা খুবই কম, অথচ তোমার অনেক পড়া শেষ করতে হবে। তখন দেখা যাবে কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়া সবকিছু মিলে একটা চাপ তৈরি হয়ে যাবে তোমার জন্য। তো দেখো, এই চাপটাকে কিভাবে এখন কমানো যায়। সেকেন্ড ইয়ার যা হয় হোক, তুমি এখন ফার্স্ট ইয়ারের যে পড়াশোনাটা আছে, তুমি ফার্স্ট ইয়ারে পড়াশোনাটা ফার্স্ট ইয়ারে শেষ করে রাখো। এবং একটা জিনিস দেখবা, তোমরা যারা একটু প্ল্যান করে 2-1 দিন পড়াশোনা করে বা, তোমরা দেখবা যে একটু প্ল্যান করে পড়লে, একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়লে, প্রতিদিন যদি তুমি, আমি মনে হয় তোমাদের লাস্ট ক্লাসে এটা বলছিলাম, একটা হিসাব করে দেখা দিচ্ছিলাম যে 2 ঘন্টা 3 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা রেগুলার পড়লে আসলেই আর কিছু লাগে না। নাইম বলছে ভাই এসব বলেন না, টেনশন হয়। টেনশনের কিছু নাই ভাই, আমি টেনশনকে ইজি করার জন্য কথাটা তুলছি। এই যে এতক্ষণ এই কথাগুলো বললাম, এই কথার উদ্দেশ্য কি? তুমি ফার্স্ট ইয়ারে আছো, তুমি ফার্স্ট ইয়ারে পড়াগুলো শেষ করে রাখো। এবং আরেকটা কথা বলি, ফার্স্ট ইয়ারের এই পড়াটা অ্যাডমিশনে 100% কাজে লাগবে। সেকেন্ড ইয়ারের এই পড়াটা অ্যাডমিশনে 100% কাজে লাগবে। তো আমি তোমাদেরকে কথাটা সবসময় বলি, এই কথাগুলো বারবার দেখবা তোমাদের ক্লাসে অ্যাডমিশন শব্দটা মনে হয় আমি সবচেয়ে বেশি বলি। কেন বলি? যে
ইন্টারমিডিয়েট লেভেলে যে স্টুডেন্ট ভালোভাবে পড়বে, অ্যাডমিশন তার কাছে একেবারে পানির মতো সোজা। বিশ্বাস করো, এই যে 6% স্টুডেন্ট পাস করছে, তুমি ওদের কারো না কারোর সাথে একটু কথা বলে দেখো, ওরা 90% পড়াশোনা মানে অ্যাডমিশন উপলক্ষে পড়েছে তা না, ওরা যেভাবে হোক ইন্টারমিডিয়েটে ওদের পড়াশোনা রেডি ছিল। এখন তোমার হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে ভাই আমার পড়ায় মনে হয় একটু গ্যাপ আছে, পড়ায় একটু গ্যাপ আছে, বা এই পড়া হয়নি তাই পড়া হয়নি। এটা কোনো ব্যাপার না রে ভাই। আজকে গ্যাপ আছে, কালকের থেকে বা ঈদের পর থেকে তুমি সুন্দর একটা মাস্টার প্ল্যান করে ফেলো। মাস্টার প্ল্যান অনুযায়ী তুমি আস্তে আস্তে আগাও, দেখবা গ্যাপটা আস্তে আস্তে কমে আসবে। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আজকে পর্যন্ত আমার পড়াশোনা হয়তো আমি একটু পিছায় আছি, ধরে নিচ্ছি কথার কথা, কিন্তু আমি রেগুলার 2 থেকে 3 ঘন্টা, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা কালকের থেকে পড়ি। দেখা যাবে আমার পড়াশোনা 1 মাসের মধ্যেই সব আবার লাইনে চলে আসছে। ওই যে তোমাদের গতদিন একটা কথা বলছিলাম না, যে তোমাদের বড় সমস্যা হচ্ছে যে তোমরা এই 10 থেকে 12 ঘন্টার প্ল্যান করো, এই জন্য তোমাদের পড়া হয় না, মাথায় একটা চাপ তৈরি হয়। আজকে পড়া হলো না, কালকে আর এত পড়া কখন পড়বো। কিন্তু এত রিস্ক না নিয়ে তুমি 3 থেকে 4 ঘন্টা রেগুলার পড়ে যাও। একটানা 1 সপ্তাহ, একটানা 2 সপ্তাহ পড়ো। এই যে আমিনুর বলছে যে স্যার আপনার রুটিন ফলো করি। ইয়েস, আমিনুর তুমি একটা সত্যি কথা বলো তো, আমার এই রুটিন বা আমার এই পলিসি মেনটেন করে এখন কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তোমার জন্য? সত্যি করে বলো। আমি জানি তোমরা ক্লাসে অনেকে আমার কথা শুনেছিলে, বাট আমার কথা কিন্তু তোমরা কেউই রাখোনি। কারণ আমি জানি আমার কথা কেউ শোনে না। ওই 3 থেকে 4 ঘন্টা বললে মনে করে আরে ভাইয়া মনে হয় ফাজলামো করছে। ফাজলামোর কিছু নাই। রেগুলার 2 থেকে 3 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা যদি কোনো স্টুডেন্ট মন দিয়ে পড়ে, আমি এখন এখানে গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি, সে অ্যাডমিশন টেস্টে বাংলাদেশে টপারদের মধ্যে থাকবে। ওপেন চ্যালেঞ্জ এটা তোমাদের সাথে আমার। হাসিবুর থ্যাংক ইউ। আকাশ অবশ্যই হবে। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি যে তুমি বাংলাদেশে যেখানে চান্স পেতে যাও তুমি সেখানে চান্স পাবা। জাস্ট কথা হচ্ছে একটাই, এখন থেকে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা এটা রেগুলার পড়তে হবে। তোমাদের সমস্যাটা কি হয় জানো? আজকে 8 ঘন্টা, কালকে 10 ঘন্টা, তারপর দিন 5 ঘন্টা, তারপর দিন 0 ঘন্টা, তারপর দিন নেই ঘন্টা, তারপর দিন আল্লাহই জানে আমি কই। আমি জানি না আমি দেশে আছি কিনা। ঠিক কিনা? এই জন্যে আবার এর মধ্যে আরেক সমস্যা কি, পড়তে বসে পা একদিকে, ঠ্যাং একদিকে, চোখ একদিকে, কান একদিকে, পড়ার মধ্যে পড়া নাই, পড়ার টেবিলে বসে আছে। এটা করা যাবে না ভাই। আমি এই জন্য বলছি যে ভাই বেশি পড়ার দরকার নেই, 3-4 ঘন্টা একটু মনোযোগ দিয়ে পড়ে। এবং আমি এটাও বলেছিলাম যে 3 থেকে 4 ঘন্টা এটা দিনের কয়েকটা ভাগে ভাগ করে নাও। 4 ঘন্টাকে তুমি 8 ভাগে ভাগ করো, বা 4 ঘন্টাকে 4 ভাগে ভাগ করে নাও। প্রতিদিন 2 থেকে 3টা সাবজেক্ট পড়ো। তোমাকে তো আমি বলিনি রে ভাই তুমি প্রতিদিন সব সাবজেক্ট পড়ো। আজকে 3টা পড়বা, কালকে 3টা পড়বা না, আরেকটা 3টা পড়বা, তারপরের দিন আরেকটা 3টা পড়বে, এইভাবে আগাও 1 মাস। তারপর দেখো রেজাল্ট কি আসে। সৌরভ বলছে সায়েন্সের সাবজেক্ট 3 থেকে 4 ঘন্টা লাগে। অবশ্যই লাগে। তুমি প্ল্যান করে পড়ো না বলে লাগে। তুমি প্ল্যান করে পড়ো। আজকে সায়েন্সের সাবজেক্ট যেটা পড়ছো কালকে ওটা পড়বা না। হ্যাঁ, বইয়ের ড্রিমার প্র্যাকটিসটা করি, হবে কি? অবশ্যই হবে। সো আমি যেটা বলি সেটা হচ্ছে সোজা কথা, ছোট একটা রুটিন করে নাও। রুটিনে 3 থেকে 4 ঘন্টা বা 4 থেকে 5 ঘন্টা থাকবে, এবং এটা রেগুলার বেসিস করবো। আরেকটা কাজ করবে তোমরা, সেটা হচ্ছে যে কাজ করা লাগবে না। শোনো ভাই, এটা পড়াশোনাটা হচ্ছে অনেকটা নেশার মতো। তুমি নিজে দেখবা যেদিন তোমার পড়তে ভালো লাগে ভাই, 2 ঘন্টার জায়গায় 5 ঘন্টা পড়ে ফেলো, তোমার খারাপ লাগে না। আর যেদিন তোমার মন মেজাজ খারাপ থাকে, দেখবা যে বই দেখলেই গা জ্বালা করে। আমার তো এখনো বই দেখলে গা জ্বালা করে মাঝে মাঝে, আমার পড়তে ভালো লাগতেছে না। জোরাজুরি করে কি পড়া হয় নাকি? এই পৃথিবীতে জোরাজুরি করে অনেক কিছুই হয়, পড়াশোনা হয় না। আমি কি বোঝাতে পারছি? সো
সর্বশেষ যে কথাটা, ছোট একটা রুটিন করে ফেলো, একটা প্ল্যান করে ফেলো, এবং ঈদের পর থেকে না, কালকের থেকে শুরু করে দাও। এই ঈদ করে করে তুমি 15 দিন পড়বা না, আর তুমি অ্যাডমিশনে যে একেবারে ফাটাই দিয়ে আসবা, এটা জীবনে হবে না। বড় ভাই আসুন, বড় ভাই ঈদের সময় আমরা মজা মাস্তি করবো, সবকিছু করব, কিন্তু এইচএসসি 26 কে এতক্ষণ ধরে বকাঝকা করতেছি যে ঢাকা ভার্সিটি এ ইউনিটে অ্যারাউন্ড 6% স্টুডেন্ট পাস করছে। তাই আমি এতক্ষণ ধরে ওদের না পড়ে ওদের বলতেছি যে ভাই আপনি আসেন, এ ইউনিটের বেশিরভাগ ছেলে মেয়ে তো বাংলা ইংলিশে আনসারই করে না। তাহলে আমার কথা হচ্ছে এই ফেল হয়েছে কেন? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ওরা যদি কলেজে ভালোভাবে পড়তো। এই আমি একটু জিমি ভাইকে ডাক দিচ্ছি তোমাদের সামনে। জিমি ভাই আসুন। ওদেরকে যা বলো যে কয়টায় যদি জি ভাই 11:30টায় পর্যাবৃত্ত গতির অ্যাডভান্স প্রবলেম সলভিং এটা বলো। পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতির অ্যাডভান্স প্রবলেম সলভিং নিয়ে কিন্তু জিমি ভাই আজকে তোমাদের সামনে হাজির হবে। আর জিমি ভাই আপনি আজকে ওদেরকে একটু স্পেশাল বকা দিবেন। ওরা কিন্তু ফিজিক্স তো দূরের কথা, সায়েন্সের কোনো সাবজেক্ট মনে পড়ে না, পড়েই না, ওরা পড়ালেখাই করে না, দুষ্টুগুলো। এই জন্য ভাই অ্যাডমিশনে কিন্তু এই ভয়াবহ অবস্থা। আপনি ওদের শুধু বকা দিয়েন না, ওদের একটু ভালোবাসা দিয়ে বুঝাই দিয়েন যে অ্যাডমিশনের জন্য কিন্তু এখন থেকে পড়তে হবে। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, যেটা বলতে চাচ্ছিলাম, জিমি ভাইয়ের সাথে আজকে ক্লাস আছে, তোমরা কিন্তু ক্লাসটা মিস করবা না, ঠিক আছে? আর যেটা আমি বলে এখন ক্লাসে প্রবেশ করব সেটা হচ্ছে যে রেগুলার ছোট একটা রুটিন করে নাও, রুটিন অনুযায়ী রেগুলার পড়ো, এবং ওই যেটা আমি সর্বশেষ বলছিলাম যে পড়াশোনাটা হচ্ছে অনেকটা নেশার মতো, যেদিন তোমার পড়তে ভালো লাগবে সেদিন দেখবা তোমার অনেক পড়তে ভালো লাগছে, আবার যেদিন পড়তে ভালো লাগছে না সেদিন মন মেজাজ খারাপ থাকলে পড়া হচ্ছে না। তাহলে এই সবকিছু মিলে তো তোমাকে আগাতে হবে। আজকে 2 ঘন্টা বেশি পড়েছো, কালকে 2 ঘন্টা কম হলো, বাট এভারেজটা যেন ঠিক থাকে। তো যাই হোক, জিমি ভাইয়ের সাথে আজকে ক্লাস আছে। ভাই মাত্র ভাইয়ের সাথে দেখা হলো, তোমরা ভাইয়ের ক্লাসে অবশ্যই থাকবা। আর জিমি ভাই যে তোমাদের কোন ভোল্টেজে পড়ান, কোন লেভেলে পড়ান, আমি তো আর ফিজিক্স বুঝি না, তবে আমি জিমি ভাইয়ের ভোল্টেজ কিছুটা বুঝি। তো এই ভোল্টেজের সাথে অ্যাডজাস্ট করতে হলে তোমার কিন্তু ভাইয়ের ক্লাস করতে হবে, বুঝতে পারছো? তো যাই হোক, চলো আমরা এখন বাংলার ভোল্টেজের মধ্যে প্রবেশ করি। দেখো, গতদিন ক্লাসে এই বাক্যতত্ত্ব নিয়ে কিন্তু কথা বলেছিলাম, এবং তোমাদেরকে আমি সবসময় একটা কাজ করি, লক্ষ্য করে দেখবা, ক্লাসের শুরুতে হচ্ছে একটা স্যাম্পল কোশ্চেন তোমাদের দেখায় দিই। আমরা একটু কমেন্ট বক্সটা একটু অফ করে রাখছি। সাফায়েতের সর্বশেষ প্রশ্নটা উত্তর দিয়ে ক্লাস শুরু করছি যে ভাইয়া দৈনিক সবগুলো বই পড়লে কি সমস্যা হবে? ভাই তোমার কাছে আমি রিকোয়েস্ট করি, দৈনিক সবগুলো বই পড়ো না, এটা কোনো ওয়াইজ ডিসিশন না। ইন্টারমিডিয়েটের সব মিলিয়ে বই কিন্তু কম না, অনেক বই। তুমি প্রতিদিন সব পড়ার দরকার নেই, 3টা থেকে 4টা সাবজেক্ট এনাফ, এর বেশি পড়ারই প্রয়োজন নেই। মিস্টার সাফায়েত, আমার মনে হয় আমি আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে এবার চলুন আমরা সবাই মিলে আজকের মূল ক্লাসে প্রবেশ করি। আজকে ক্লাসের শুরুতে এতগুলো কথা বললাম একটাই কারণে, আমার নিজেরও মনটা খুব একটা ভালো না। গতকাল যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের রেজাল্টটা দেখলাম, এবং ঢাকা ভার্সিটি ইউনিটে প্রতি বছর ওয়েটিং থেকে প্রচুর স্টুডেন্ট আনা হয়, এবার ওয়েটিংই খুঁজে পাওয়া যাবে না। আই মিন যারাই পাস করছে তারাই চান্স পাবে, তাই না মেহেদি এক প্রকার? তো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 10 বছরের ডেটা আমার মাথায় যতটা আসছে, অন্তত এই ইউনিটে এই ধরনের ফল করতে দেখা যায়। বি ইউনিটে ফল করে, বাট এই ইউনিটে এই ধরনের ফেলুর এর আগে আমি শুনিনি বা দেখিনি। সো তোমরা এখন কলেজে আছো, তোমরা ফার্স্ট ইয়ারে আছো, এখন থেকে অ্যাডমিশন চিন্তা মাথার থেকে পুরো ঝেড়ে ফেলো। আমি তোমাদের বড় ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি, অ্যাডমিশন চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলো। তুমি তোমার কলেজের যে বইগুলো আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার মিলে, তুমি তোমার এই কলেজের পড়াশোনাগুলোই রেগুলার বেসিস পড়তে থাকো। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, যে স্টুডেন্ট কলেজ লেভেলের পড়াশোনাগুলো ভালোভাবে শেষ করতে পারে, অ্যাডমিশন তার জন্য একেবারে পানির মতো সোজা। একেবারে সোজা কথা রে ভাই, একেবারে সোজা কথা, এখানে পেঁচানোর কিছু নাই। ওই জিমি ভাই বলো আমি বলি, আমরা পড়াইতে পড়াইতে বুড়ো হয়ে গেছে। জিমি ভাই পড়াচ্ছে, আমি পড়াচ্ছি প্রায় 20 থেকে 22 বছর ধরে, আমাদের দেখে বোঝা যায় না। আমরা স্টুডেন্টের চোখ দেখে বলে দিতে পারি যে তুমি কোথায় চান্স পাবো। এটা একটু বলা বেশি মনে হয়ে যাচ্ছে, বাট এটাই সত্যি। আমাদের সামনে আসো 2-3 দিন,
সামনে আসলে অন্তত যে আইডিয়াটা করব কাছাকাছি হয়ে যাবে। কারণ একটা একজন ভালো ডাক্তার যেমন রোগী দেখে কিছুটা আইডিয়া করতে পারে এ রোগীর সমস্যা কোথায় হচ্ছে। তো আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করতে করতে একটা জিনিস বুঝে গেছি যে ইন্টারমিডিয়েট লেভেলে যে স্টুডেন্ট ভালো পড়বে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, অ্যাডমিশনে বাংলাদেশের কোথাও সে আটকাবে না। একেবারে সোজা কথা। আর ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা যার যত কম অ্যাডমিশনে যেয়ে সে ততটাই ধরা খাবে। 100% গ্যারান্টি। তো যাই হোক, এতগুলো কথা বলার উদ্দেশ্য কিন্তু তোমাকে টেনশনে ফেলা না, তোমাকে তোমার উপর চাপ তৈরি করা না। তোমাকে এই কথাগুলো বলার উদ্দেশ্য তোমরাও বুঝতে পারছো, যেহেতু গতকাল রেজাল্ট দিয়েছে, তুমিও যেমন একটু দুশ্চিন্তাগ্রস্ত বা এটা নিয়ে ভাবছো, আমরাও ভাবছি। তো আমি চাচ্ছি যে SSC 26 তোমরা যারা আছো এখান থেকে উঠে আসো, এখনো সময় আছে। ওই যেটা মানুষ বললো যে আল্লাহর পথে আসো, এখনো সময় আছে, পড়াশোনার পথে আসো এবং অল্প অল্প করে পড়ো। আর কোনো সমস্যা হলে আমি তো আছি, বা আমরা যারা তোমাদের বড় ভাইয়ের মতো, তোমরা গ্রুপে বা মেসেঞ্জারে বা যে কোনো জায়গায় সাথে সাথে শেয়ার করে বলবা যে হিরণময় ভাইয়া আমি একটা রুটিন করেছি, আমাকে রুটিনটা একটু দেখে দেন। আমি সাথে সাথে রিপ্লাই না দিয়ে 2 ঘন্টা পরে রিপ্লাই দিব যে রুটিনটা এই জায়গাটা ঠিক করা উচিত। তারপর তুমি আমাকে বললে যে এই মুহূর্তে তোমার কোথায় কোথায় সমস্যা হচ্ছে। একবার ফ্র্যাঙ্কলি তোমরা শিখবো জিতবো গ্রুপ আছে, SSC 26 গ্রুপ আছে, আরো কত কিছু। একটু খোলামেলা ভাবে আমাদের সাথে শেয়ার করো যে কোথায় সমস্যা হচ্ছে, একটু শেয়ার করো। তারপর দেখবা যে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। প্রেশার নিও না, রিল্যাক্সে থেকো। সবকিছু আমরা করব রিল্যাক্সে, এবং পড়াশোনাটাও রিল্যাক্সে 3 থেকে 4 ঘন্টা করে শুরু করো। 1 মাসের মধ্যে দেখবা তোমার কনফিডেন্স সেই ছোটবেলায় স্কুল লাইফের মতো হাই কনফিডেন্স কাজ করবে ভিতরে। ওকে, থ্যাংক ইউ। দেখো, আমরা তাহলে মূল ক্লাসে প্রবেশ করছি। গতদিন ক্লাসে বলেছিলাম বাক্য নিয়ে একটা ক্লাস নিয়েছি প্রথম দিন, এবং প্রথম দিনে কিন্তু দেখো আমি নমুনা প্রশ্ন দেখিয়েছিলাম। আজকেও কিন্তু রাজশাহী বোর্ড 2024-এর একটা নমুনা প্রশ্ন তোমাদের দেখাচ্ছে। তোমাদেরকে মাঝে মাঝে একটু বকা দিতে ইচ্ছা করে, কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম বলে বকা দিতে পারি না। এই যে গতদিন ক্লাসে আমি বাক্য নিয়ে এত কথা বলে গেলাম, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের ক্লাসের 80% স্টুডেন্ট আছো, এটা মিনিমাম, তারও বেশি, তোমরা ওই ক্লাসের শেষে টপিকটা একবারও পড়োনি, একবারও দেখো। আমি জানি এটা সত্যি কথা। তাহলে দেখো, আমি 2টো ক্লাসে তোমার 5 নাম্বার কনফার্ম করে দিয়ে যাচ্ছি। এখন ভাই তুমি যদি একটু বাসায় বই না দেখো, তুমি যদি নিজে আধা ঘন্টা সময় না দাও নিজেকে, আমি হিরণময় যদি পানির সাথে মিশায় মানে তোমারে খাওয়াই দিই, কাজ হবে? কাজ হবে না। জিমি ভাই কি মানে কত সুন্দর ফিজিক্স পড়ান, শাওন ভাই কত ভালো কেমিস্ট্রি পড়ায়, তোমরা যদি ভাই নিজেরা বাসায় সময় না দাও, ও জিমি ভাই শাওন ভাইরে যদি ভাতের সাথে মিশে ভর্তা করে খাওয়াই দেওয়া হয়, কাজ হবে না। সো বাংলার ক্ষেত্রেও তাই। বাংলা সাবজেক্ট হিসেবে অনেক সহজ, কিন্তু প্রতিদিন আমরা যেটুকু পড়াই এটুকু অন্তত ভাই ক্লাসের সাথে সাথে তুমি জাস্ট আধা ঘন্টা একটু দেখে রাখবা ওই দিন, আর কিচ্ছু দেখা লাগবে না। বুঝতে পারছো? যাই হোক, আজকে অনেক কথা তোমাদেরকে বললাম, আমি এখন মূল কথায় প্রবেশ করি। আমি আর এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। নমুনা প্রশ্ন দেখো, নমুনা প্রশ্নে গতদিন বলেছিলাম বাক্য থেকে যে প্রশ্ন আসবে, ক নাম্বার প্রশ্নটা হবে হচ্ছে একটা লিখিত প্রশ্ন। এবং দেখো গতদিন ক্লাসে কিন্তু আমরা এটা আলোচনা করেছিলাম বাক্য কাকে বলে, একটা সার্থক বাক্যের কি কি বৈশিষ্ট্য বা গুণাবলী থাকে। মনে আছে গতদিন ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। ওই ক্লাসের সাথে পরে যদি কেউ 10টা মিনিট এই টপিকটা পড়ে রাখে, আমি মনে করি যে এইচএসসি পরীক্ষার আগে তার আর পড়া লাগবে। কিন্তু তোমাদের সমস্যা কি হবে জানো, তোমরা ঠিক পরীক্ষার আগের দিন রাত্রে পড়তে বসবা, তখন মাথায় হ্যাং হয়ে যাবে, কি রে এইটা কি ওইটা কি, ভাইয়া যেন এখানে কি বলছিল, এইসব। এই জন্য সবসময় বলি ভাই, শুধু এটা শেখর ক্ষেত্রে না, যে স্যারের কাছে পড়ো, যে ভাইয়ের কাছে পড়ো, প্রতিদিন ক্লাসের কাজ প্রতিদিনেরটা শেষ করার চেষ্টা করো, হয়ে যায়। তো একটি সার্থক বাক্যের গুণাবলী কি, উদাহরণ সহ আলোচনা করো 5 নাম্বার।
আর নমুনা প্রশ্নে গতদিন ক্লাসেও দেখিয়েছিলাম, আজকে আমরা দেখছি সাধারণত 8টা আসে। 8টা থেকে 5টা প্রশ্নের অর্থাৎ বাক্যান্তর বা বাক্যের রূপান্তর, ইংরেজিতে আমরা যেটা বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে আমি গতদিন ক্লাসে কিন্তু একটা জিনিস তোমাদের বারবার বুঝিয়েছিলাম, মনে আছে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমি কিন্তু ইংলিশের সাথে কানেক্ট করে তোমাদের বুঝিয়েছিলাম। এবং আমি কালকে গতদিনের ক্লাসে মনে হয় অন্তত 10-15 বার একটা কথা বলছি যে একটা স্টুডেন্ট সেই ইংরেজিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পারে, তাহলে সে বাংলায় কেন পারবে না? একই জিনিস রে ভাই, শুধু সে পারে না একটাই কারণে, অনলি বিকজ অফ হিজ অর হার প্র্যাকটিস। মানে ল্যাক অফ প্র্যাকটিসের কারণে সে পারছে না, নাথিং এলস। ইংরেজিতে যেটা কম্পাউন্ড সেন্টেন্স, বাংলায় সেটা যৌগিক বাক্য। ইংরেজিতে যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাংলায় সেটা প্রশ্নবাচক বাক্য। ইংরেজিতে যেটা অ্যাফার্মেটিভ, বাংলা সেটা অস্তিবাচক। শুধু তুমি ইংলিশটা প্র্যাকটিস করে করে তুমি ওই পর্যায়ে নিজেকে নিয়ে গেছো, তুমি সবই পারো ইংলিশে, আমি জানি। এখন তুমি একটা কাজ করো, বাংলায় আগামী এই ছুটিতে এই বাক্য রূপান্তর জাস্ট বিগত 2 বছরের বোর্ড প্রশ্নগুলো একটু সলভ করে ফেল। বিগত 2 বছরে বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে প্রশ্ন এসেছে, বোর্ড প্রশ্ন সমাধান করো। আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, সব কথা তো আসলে বলতে ইচ্ছা করে না, তাও বলতে হয় তোমাদেরকে। বিগত 3 থেকে 4 বছরের শুধু বোর্ডের কোশ্চেন্স গুলো সলভ করো ব্যাকরণের জন্য। 60 থেকে 70% কোশ্চেন কমন পাবো বোর্ড পরীক্ষা। এইরকম একটা অনলাইন প্ল্যাটফর্মে এই ধরনের কথা আমার বলা উচিত না, কেননা আমি জানি তোমরা আমার এই কথাকেও 19-20 করে অনেক কিছুই করতে পারো। অনেকে আছে এরকম, বাট ওটা আমি ওসব ভয়টয় পাই না, কেননা আমি জানি আমি যেটা বলবো ওটাই রাইট। লাস্ট 4 থেকে 5 বছরের বোর্ডের কোশ্চেন সলভ করে যাও, মিনিমাম 50 থেকে 60% কোশ্চেন তুমি বোর্ড পরীক্ষায় কমন পাওয়া। ওপেন চ্যালেঞ্জ। বোঝাতে পেরেছি? তাহলে এই যে দেখো, আমি বাক্য রূপান্তর প্র্যাকটিস করছি, আমি অন্তত প্রথমে 2 বছরের কোশ্চেন প্র্যাকটিস করলেই তুমি বুঝতে পারবা যে ও কমন আসবে, পারা যাবে। এই যে আমি তোমাদেরকে ফার্স্ট ইয়ারে থাকতে এই কথাটা বলছি, তোমার অনেক ফ্রেন্ডস আছে তারা এই কথাটাই বুঝবে না, জানবে না, এই জন্য ওরা আরো পিছনে পড়ে থাকবে, আরো অনেক টেনশন করবে। আর আমি তোমাদেরকে যেটা পরামর্শ দিলাম যে বিগত 5-7 বছরে বোর্ড কোশ্চেন সলভ করো, অটোমেটিক ভাবে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে। সো অ্যাজ ইউজুয়াল আমরা বোর্ড কোশ্চেন সলভ করব এবং বোর্ড কোশ্চেন সলভ করে নিজেদের কনফিডেন্স বিল্ড আপ করবো। ওই যে ক্লাসের শুরুতে অনেকে বলতেছিলেন না যে ভাই টেনশন হয়, টেনশন হয়। শোনো শোনো, টেনশন কমানোর একটাই কাজ, অনলি প্র্যাকটিস। বাংলা সপ্তাহে 2-1 ঘন্টা করে পড়বা, সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবা, শেষ। এত টেনশনই কিছু নাই। সো আমরা আজকে বাক্য রূপান্তরের গতদিন ক্লাসে হচ্ছে আমরা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা বাক্য রূপান্তরের আরো বেশ কয়েকটা জায়গা আছে। ইংলিশে যেমন আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, বাংলায় ঠিক সেরকম বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য এগুলো রয়েছে। আমরা আজকের ক্লাসেও যথারীতি ওই ইংলিশের সাথে সমন্বয় করে বাংলাটা একটু বোঝার চেষ্টা করব। ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে চলো আমরা খুব আরামে আজকের এই টপিকগুলো বুঝে নিই। আমি জানি আজকের এই টপিকটা অনেক সহজ, এই জন্য ক্লাসের শুরুতে আজকে অনেকগুলো তোমাদের নিয়ে কথা বললাম, কেননা যেহেতু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আমার মনে হয়েছিল যে আজকের এই কথাগুলো তোমাদের বলা প্রয়োজন। দ্যাটস আমি কথাগুলো বলেছি। তা নাহলে দেখবা যে আমি ক্লাসে কিন্তু অপ্রয়োজনীয় কথা বলা পছন্দ করি না কখনো। প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বিবৃতিবাচক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। বিবৃতিবাচক বাক্য কাকে বলে? আমি জানি তোমাদের এই মুহূর্তে ক্লাসে তোমরা অনেকে উপস্থিত আছো যে ইংরেজিতে
অ্যাসার্টিভ সেন্টেন্স ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্স খুব ভালো বোঝো, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা যে বিবৃতিমূলক বাক্য এটা তোমরা অনেকেই জানো না বা বোঝো না। তো আমার কথা হচ্ছে আমি আজকে জানবো একেবারে সোজাভাবে। চলো দেখি সোজাভাবে বুঝি। আচ্ছা, বিবৃতিবাচক বাক্য তো বুঝবো, তার আগে তোমরা কি আমাকে একটা কথা বলতে পারবা যে বিবৃতি বলতে কি বোঝায়? বলতে পারবা? আমার বিশ্বাস তোমরা বলতে পারবা। বিবৃতি বলতে মূলত বোঝায় হচ্ছে এক কথায় আমি যদি বলি বক্তব্য। বিবৃতি বলতে কি বোঝায়? বিবৃতি বলতে বোঝায় যে কোনো বক্তব্য। আচ্ছা, বক্তব্য কাকে বলে? এটা কি আর বলার প্রয়োজন আছে? বক্তব্য মানে হচ্ছে যে কোনো বিবরণ তুমি যে দৈনন্দিন জীবনে প্রকাশ করছো সব হচ্ছে বিবৃতি। এই যেমন সে সকাল থেকে ক্লাসের শুরু থেকে এখন পর্যন্ত এই যে আমি এতক্ষণ ধরে বক 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 করছি, এগুলো এক ধরনের বক্তব্য। আমার এই কথাগুলো শুনে ক্লাসের শেষে তুমি আরেকজনের সাথে একটা কথা বলবা, ওনার সাথে আরেক কথা বলবা, পাশে অনেক সময় গার্জিয়ানরা থাকে তারাও তোমার সাথে একটা কথা বলবে। এই যে সবাই প্রতিনিয়ত এত কথাবার্তা আমরা বলছি, এই সবকিছুই হচ্ছে বিবৃতি। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ এই যে প্রতিনিয়ত এত কথা হচ্ছে, এত কিছু হচ্ছে, এই সবই হচ্ছে বিবৃতি বা বিবৃতিবাচক বাক্য। এবার তুমি একটু আমাকে বলো তো, এই যে বিবৃতিবাচক বাক্য বা বক্তব্য সংশ্লিষ্ট যে বাক্য, এই বাক্যগুলো কি দৈনন্দিন জীবনে যে আমরা ব্যবহার করছি, এগুলোকে আমি যদি মোটা দাগে দুইটা ভাগে ভাগ করি, এটা কি ভুল হবে? যেমন আমি বই পড়ি, আবার আমি বললাম আমি বই পড়ি না। তাহলে দেখো আমি এই দুইটা বাক্য বলার মাধ্যমে কি হলো? আমার ভিতরকার যে বক্তব্য ছিল, আমার ভিতরে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা কিন্তু বোঝাতে পারলাম। তাহলে এখন আমি সহজ করে যেটা বলতে চাচ্ছিলাম, বিবৃতিবাচক বাক্য বা বক্তব্যবাচক বাক্যকে দুইটা ভাগে ভাগ করা যায়। আমরা মনে রাখবো একটা হচ্ছে ইতিবাচক বাক্য, একটা হচ্ছে নেতিবাচক বাক্য। আমাদের অনেক ভালো ভালো লক্ষ্মী ছেলেমেয়েরা আছে, তারা এই নেতিবাচক শব্দটাকে বলে নীতিবাচক। আমার এইটুকু জীবনে আমি অনেক দেখেছি, এটা কিন্তু পুরোটাই ভুল। এটা নীতিবাচক না ভাই, এটা হচ্ছে নেতি। তাই বলে আবার নাতি লিখো না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু নাতি না, এটা হচ্ছে নেতিবাচক। তাহলে ইতিবাচক কাকে বলে? যে কোনো বক্তব্যের মাধ্যমে যেটা ইতিবাচকতা প্রকাশ পায়। আমি খাই, আমি যাই, আমি পড়ি, আরো কত কিছু করি, সব ইতিবাচক কথা। আর যেটার মাধ্যমে কোনো ইতিবাচক কথাই নেই, শুধু নেতিবাচক কথা, নেতি নেতি নেগেটিভ কথা। আমি খাই না, আমি যাই না, আমি পড়ি না, আরো কত কিছু। জাস্ট এই, আমরা রোজ সকালে বেড়াতে যেতাম আর আমরা তাদেরকে ভুলিনি, এই যে শেষে দেখো নি দ্বারা নেতিবাচক প্রকাশিত হয়েছে। তাহলে সহজ কথা যদি বলি, বক্তব্যবাচক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স এর মাধ্যমে দুই ধরনের বক্তব্য আমাদের সামনে সবসময় হাজির হয়। একটা হচ্ছে ইতিবাচক বা অস্তিবাচক, আর একটা হচ্ছে নেতিবাচক বা নাবোধক। তোমরা মনে হয় এতক্ষণে একটা জিনিস বুঝতে পারছো, ইংলিশে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার সময় তোমরা খুব সম্ভবত অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স এটা তোমরা ইংলিশে কিন্তু ট্রান্সফরমেশন করো, ঠিক কিনা? তো
আমার কথা হচ্ছে আমি ইংলিশে ট্রান্সফরমেশন সেন্টেন্স করার সময় আমি অ্যাফরমেটিভ টু নেগেটিভ পারি, বাংলায় কেন পারবো না? বাংলা ইংরেজির থেকে আরো সহজ। সমস্যা হচ্ছে ওই যে বলেছি তোমরা প্র্যাকটিস করো না, প্র্যাকটিস করো, অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। সো অ্যাফরমেটিভ কি? যে বাক্য দ্বারা হ্যাঁ বোধক কিছু বুঝায়, ওই বাক্যের মধ্যে কোনো নার গন্ধ নেই, শুধু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পজিটিভ পজিটিভ পজিটিভ, কোনো নেগেটিভ কোনো কথা নেই। আর নেতিবাচক বাক্য কি? যেটার মধ্যে শুধু না ছাড়া কথা নেই। অনেক সময় দেখবা যে বাবা মা বা আশেপাশে অনেক বিশেষ করে আহ গুরুজনেরা একটা কথা সবসময় বলে যে ওর মুখে কখনো না ছাড়া কিছু শুনলাম। বিশেষ করে আমি ছোটবেলায় এরকম ছিলাম, আমাকে দিয়ে মানে আমার কোনো কাজ দেখলে খুব বিরক্তি লাগতো, বুঝতে পারছো? আমরা দুই ভাই, বড় ভাই খুলনা ভার্সিটির স্টুডেন্ট ছিলেন, খুবই মেধাবী, ও সব কিছু পারে, গ্রামে বড় হয়েছি, গ্রামে এমন কোনো কাজ নেই সে পারে না। আর আমি কি মানে আমাকে বলতোই না, কেন আমি জানে যে ও বলে লাভ নেই, ও করবে না, পারবে না। তো আমারও ছোটবেলায় এই কথা অনেকবার শোনা লাগছে যে ওর মুখে না ছাড়া কিছু নাই। তো একইভাবে নেগেটিভ সেন্টেন্সও তাই, সেন্টেন্স মানেই হচ্ছে শুধু নেগেটিভ এন্ড নেগেটিভ। আমি কি বোঝাতে পারছি? ভেরি সিম্পল স্পিচ, দ্যাট ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স মিন্স অস্তিবাচক বাক্য বা হ্যাবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স মিন্স নেতিবাচক বাক্য। নেতিবাচক মানে যে বাক্যের মধ্যে শুধু না না না। এইবার একটা কথা একটু মনে রাখতে হবে, আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করি, একটু লক্ষ্য করে দেখবা আমরা যাই লিখি না কেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ এমন করি না যে পুরোটার অর্থ পরিবর্তন হয়ে যায়। কোনোভাবে কিন্তু পুরো অর্থের মূল পরিবর্তন ঘটে না। কি হয় তাহলে? মূল অর্থ কিন্তু ঠিকই থাকে। যেমন আমি বললাম তোমরা অনেক ভালো, তা আসলে কিন্তু তোমরা ভালো, সত্যি কথা। হ্যাঁ, ওই যে ক্লাসে ভাগে জিমি ভাইকে ডাকছিলাম, জিমি ভাই বা আমরা যারা তোমাদেরকে পড়াই সবগুলো কোর্সে বিভিন্ন ক্লাস নেই, সবাই তোমাদেরকে নিয়ে অনেক পজিটিভ। এবং সত্যি বলতে আমরা এসএসসি 26 ব্যাচটাকে খুবই করি যে তোমরা মানে কি বলা যায়, আমরা খুব হাতে করে তোমাদেরকে তৈরি করছি যাতে করে অ্যাডমিশনে যে তোমরা ফাটায় দিতে পারো, ঠিক আছে? প্ল্যান থাকে। এবং তোমরা বুঝতে পারছো এবার যারা পরীক্ষা দিবে এইচএসসি 25, ওদের কিন্তু এভাবে হাতে তৈরি করা যায় না, সময় কম থাকে। তো তো এখন জাস্ট তোমরা একটু পরিশ্রম করো, দেখবা তোমার মুখের হাসি কেউ আটকাতে পারবে না। আমরা একটু তাপমাত্রাটা বাড়িয়ে দিতে পারি। তো যেটা বলছিলাম, ও তোমরা অনেক ভালো, এবার এটা কি? ইতিবাচক বাক্য বা অস্তিবাচক বাক্য। এটার যদি আমি নেগেটিভ করতে যাই, আমি কি বলবো যে তোমরা ভালো না? তাহলে তো পুরো কথাটার উল্টো হয়ে গেল। আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এমন করব যেন মূল অর্থ ঠিক থাকে। কথাটা মাথার মধ্যে ঢুকায় রাখো, মূল অর্থ ঠিক থাকবে। ক্লিয়ার? আমি বললাম যে তোমরা অনেক ভালো, এটা আমার এমন ভাবে নেগেটিভ করতে হবে যেন তোমরা অনেক ভালো এই অর্থটা ঠিক থাকে। যেমন আমি সোজা বাংলায় বলতে পারি তোমরা খারাপ না। তার মানে কি? তোমরা খারাপ না মানেই তো তোমরা ভালো। অর্থাৎ দেখো, লক্ষ্য করে আমি এই যে একটা কথা লিখেছিলাম, এনি হাউ তোমার মূল অর্থ কিন্তু ঠিক রাখতে হবে। এবং আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারছি, বিকজ আমি বিশ্বাস করি যে তোমরা ইংলিশে আমার থেকেও অনেক ভালো। সো ইংলিশে যদি তুমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পারো, সো হোয়াই নট ইন বাংলা? বাংলাও পারবে। ওকে, সো আমরা অ্যাফার্মেটিভটা বুঝলাম, নেগেটিভ বুঝলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝলাম। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে
প্রশ্নবাচক বাক্য। আচ্ছা তোমরা আমাকে বলো, ইন্টারমিডিয়েট লেভেলে এসে কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, এটা কোনো প্রশ্ন? তুমি বলো। এটা কিন্তু আমার কাছে কোনো প্রশ্নই মনে হয় না। তারপরেও ক্লাসে অনেকে আছো, তোমরা বোঝো না, আমি সহজে বলে দিচ্ছি। যে বাক্য দ্বারা কোনো কিছু তোমার কাছে জানতে চাওয়া হয়, জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে প্রশ্নবাচক বাক্য। তুমি কি করো, তুমি কি পড়ো, তুমি কোথায় যাও, তুমি কি খাও, তোমার নাম কি? দেখো বাক্যের মাধ্যমে কি হয়, তোমার কাছে সবসময় কিছু জানার চেষ্টা করা হয়, আর এটাই হচ্ছে প্রশ্নবাচক বাক্য। আর আমি যেটা সহজে বুঝি, প্রশ্নবাচক বাক্যের শেষে সবসময় এই খোঁচাটা থাকে, ঠিক কিনা? যেহেতু প্রশ্নবাচক বাক্যের শেষে এই খোঁচা থাকে, এটা একটা প্রশ্নবাচক বাক্য, এবং সবসময় কিছু জিজ্ঞাসা করা হয় বা কিছু শোনা হয় বাক্যে। এরপরে আমরা যেটা বুঝবো সেটা অ্যাডমিশন টেস্টের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি কমেন্ট বক্সে 1 মিনিটের জন্য একটু অন করে দিচ্ছি, একটু আমাকে জানাও তো দেখি। মনে করে অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন এসেছে, না অ্যাডমিশনে কি আসছে ওটা পড়ে যাচ্ছি। তোমরা আমাকে বলো তো যে অনুজ্ঞাবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য এর ইংরেজিটা কি? বলো তো দেখি। অনুজ্ঞাবাচক বাক্য এর ইংরেজি কি? একটু আগে যেমন আমরা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। ইমন থ্যাংক ইউ, আমেনা থ্যাংক ইউ, ছোয়া থ্যাংক ইউ, বিজ্ঞানী থ্যাংক ইউ। এই বিজ্ঞানী পলক, তোমার আসল নাম কি বলো তো ভাই? তোমার নামের আগে বিজ্ঞানী শব্দটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে, খুব সুন্দর নাম তোমার ভাই। রোজা আছো আজ? আজকে হয়ে যাবে কিছু একটা। আমি তো লজ্জায় লজ্জিত তোমার সামনে সব। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, এই যে দেখেন আপনারা একজন একটা উত্তর করছেন, বাট ম্যাক্সিমাম হয়েছে, থ্যাংক ইউ। দেখো ইংরেজিতে কিন্তু আমরা সবাই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে আমরা সবাই জানি, আমি খুব ভালোভাবে জানি যে ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, এটা তোমরা অনেকেই জানো, কিন্তু তোমরা 90% স্টুডেন্ট জানো না বা তারও বেশি যে ইংরেজিতে যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, বাংলায় হচ্ছে সেটাই অনুজ্ঞাবাচক বাক্য। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে এমসিকিউ হিসাবে, নিচের কোনটি অনুজ্ঞাবাচক বাক্য? বিশ্বাস করো ভাইরা, ওই অনুজ্ঞাবাচক শব্দটা দেখে পরীক্ষায় মানে ভয় পেয়ে যায়। হ্যাঁ সাদিয়া, এবার দেখেছি, থ্যাংক ইউ। সো পরীক্ষার হলে যে প্রশ্ন এসেছে যে অনুজ্ঞাবাচক বাক্য কোনটি, এই দেখার সাথে সাথে মানে মিনি স্ট্রোক করছে, ও আল্লাহ এ কি, আমি তো জীবনেও দেখিনি। অথচ ও কিন্তু ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স মোটামুটি বোঝে, অথচ ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা যে অনুজ্ঞাবাচক বাক্য সে কিন্তু এটা জানেই না। তাহলে যেহেতু আমরা আজকে জানলাম, আমরা মনে রাখবো এভাবে যে ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স যা, বাংলায় অনুজ্ঞাবাচক বাক্য ঠিক তাই। আমরা কমেন্ট বক্স স্টপ করে দিচ্ছি। এবং অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে আমরা খুব সহজে মনে রাখবো, যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদি বোঝানো হয়, তাকে বলা হয় হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য।
আবার বলছি, খুব মনোযোগ দিয়ে শোনো ভাই। অ্যাডমিশন টেস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় 2-একবার প্রশ্ন হয়েছে এখান থেকে। বারবার প্রশ্ন এসেছে, নিচের কোনটি অনুজ্ঞাবাচক বাক্য? আমার এত কিছু বোঝার দরকার নেই। আমি 4টা অপশনের মধ্যে দেখব, যে বাক্য দ্বারা আদেশ বোঝানো হয়েছে, যে বাক্য দ্বারা নিষেধ বোঝানো হয়েছে, যে বাক্য দ্বারা অনুরোধ বোঝানো হয়েছে, সেই বাক্যটা হবে একটা অনুজ্ঞাবাচক বাক্য। তুমি শুধু পরীক্ষার হলে যাবা, মাথা ঠান্ডা রাখবা, যদি এই ধরনের প্রশ্ন আসে নিচের কোন বাক্যটি অনুজ্ঞাবাচক বাক্য, তুমি শুধু মাথায় রাখবে যে বাক্যর মধ্যে আদেশ আছে, অনুরোধ আছে, উপদেশ আছে, ধুমধাম করে অ্যান্সার করে আসবা, এটা অনুজ্ঞাবাচক বাক্য। আমি কি বোঝাতে পেরেছি ভাই? যেমন দেখো এখানে একটা বাক্য 2টা আছে, আমাকে একটি কলম দাও। এখন মনে করো পরীক্ষায় প্রশ্ন আসছে যে আমাকে একটি কলম দাও, এটা আদেশ নাকি অনুরোধ? এখন ইন্টারমিডিয়েটে পড়া একটা স্টুডেন্ট যদি এই প্রশ্নের উত্তর না করতে পারে ভাই, এর থেকেও আসলে আমি মনে করি লজ্জার আর কিছু নাই। আমাকে একটি কলম দাও, আমাকে একটু পানি দাও, আমাকে একটু খেতে দাও, এটা কি কখনো আদেশ হয়? এটা তো অনুরোধ। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন একাধিকবার এসেছে, স্পেশালি ফর দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা বি ইউনিট। ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে এই ধরনের প্রশ্ন এসেছে, একটা বাক্য দিয়ে বলে এই বাক্যে কি বোঝানো হয়েছে, আদেশ, অনুরোধ, উপদেশ। শুনে অবাক হয়ে যাবা, বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষার হলে কনফিউজড হয়ে যায়। এত সোজা না বাবা, এত সোজা না। তোমাদেরকে তো ক্লাসে এর আগের দিন বলছিলাম বি ইউনিটে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করেছে। আজকে তো তোমরা দেখলে এই ইউনিটে কত পার্সেন্ট পাস করছে। সত্যি কথা বলতে আমার কিন্তু ভালো লাগছে না এগুলো দেখে, কিন্তু কি করার, কিছু করার নেই। তার মঙ্গল হোক। পরীক্ষায় প্রশ্ন আসছে মঙ্গল শব্দটার যুক্ত বর্ণের মধ্যে কি কি আছে, পারেই না। আমি অবাক হয়ে যাব, কি করে ইন্টার পাস করলো। বিশ্বাস করে, আমার যদি সুযোগ থাকতো আমি ওর সার্টিফিকেট ফেরত দিতাম, যে ভাই তুই ক্লাস 5 থেকে পড়ে আবার চলে। মঙ্গল বানানে মাঝখানের যুক্ত বর্ণটা কি, তুমি বলো তো ভাই, এটা কি পারা উচিত না একটা স্টুডেন্টের? সে পারছে না, তাহলে ওর এই অ্যাডমিশন পরীক্ষা দিয়ে লাভ নাই। আমি পার্সোনালি মনে করি যে ওর এই জিনিসগুলোকে ঠিক করা দরকার। এত সোজা না ভাই, তোমাকে অন্তত এই বেসিকটা থাকতে হবে। এগুলো জাস্ট ক্লাস 1-2 ব্যাপার। 1-এ 2-এ তুমি পড়ে আসছো যুক্ত বর্ণ, পরে এসে পড়োনি, মনে নেই। তো যাই হোক, সমস্যা নেই, একটু পড়ে রাখবা। আমি একটা কথা তোমাদের বারবার বলি যে আজকে যা পড়ছো ভবিষ্যতে সবই তাই কাজে লাগবে, এখন ভালোভাবে পড়ো। সো অনুজ্ঞাবাচক বাক্য আমরা বুঝলাম, আদেশ, নিষেধ, অনুরোধ বুঝলাম। আবেগবাচক তো একেবারে সোজা, বাঙালির আর কিছু থাকুক আর না থাকুক, আবেগ আছে। আর তোমার এত কিছু বোঝার দরকার নেই, আবেগবাচক বাক্যের শেষে অবশ্যই একটা বিস্ময়সূচক চিহ্ন বসবে। যদি না বসাও, বিশ্বাস করো ভাই, 100% তোমার মার্কস কেটে নেওয়া হবে। 100%, কোনো সুযোগ নেই মার্কসে। যাই হোক, আবেগবাচক বাক্য কাকে বলে? যা দেখে আমরা অবাক হই, বা আমাদের মনের ভিতরকার যে উচ্ছ্বাস, শুধু উচ্ছ্বাস না, কষ্ট, ব্যথা, বেদনা সবকিছু ফুটে ওঠে, দ্যাট ইজ আবেগবাচক বাক্য। একেবারে সহজ। আর আমার মনে হয় এখানে বোঝানোর কিছু নেই, এগুলো তোমরা সবাই কম বেশি পারো। ডক্টর আকাশ সাহা একটা কথা বলছেন অনেকক্ষণ ধরে, আমি ওর কথাটা একটু বলেই বাক্য রূপান্তরে প্রবেশ করি। আকাশ ভাই একটা ভালো কথা বলছে যে স্যার, বাংলা পরীক্ষা সব লিখি কিন্তু কলেজের স্যাররা নাম্বার দেয় না। দেখো, আমি জানি এই অভিজ্ঞতাটা তোমাদের অনেকেরই হয়েছে ইতিমধ্যে, সামনেও হবে। এই জন্য আমি আকাশের কথাটা এখানে নোট করলাম। আকাশ এবং বাতাস, তোমরা যারা আশেপাশে আছো, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, ঠিক আছে? আমি সম্মানিত শিক্ষকের প্রতি সম্মান রেখেই বলছি, যারা তোমাদের কলেজে পড়ান তারা অনেক সম্মানিত, অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন। হয়তোবা তুমি ধরে নাও যে তোমার ভালোর জন্য তারা নাম্বারটা দিচ্ছে না, ঠিক আছে? আমরা নেগেটিভ ভাবে না ভাবে, মনে করো যে তিনি একটা রচনায় 20 নম্বরের মধ্যে তোমাকে 10 দিয়েছে, হয়তো উনি চাচ্ছেন তুমি আরেকটু ভালো লেখো,
আরেকটু স্ট্যান্ডার্ড লিখো। এই জন্য হয়তো উনি 20 এর মধ্যে 10 দিয়েছেন। তবে আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় রচনা লিখে 20 এর মধ্যে 15 নিচে পাবে না। সারাংশ লিখে এখন তোমাকে 5 দিচ্ছে, বোর্ড পরীক্ষায় তুমি 8 এর নিচে পাবে না। কেননা তুমি যদি তাই পাও, তাহলে বাংলাদেশে প্রতি বছর যে বোর্ড পরীক্ষা দেয়, এত ছেলে মেয়ে তারা A+ পায় কি করে বাংলায়? বুঝতে পেরেছো? তোমরা পারবা। জাস্ট টিচার হয়তো এই মুহূর্তে তোমাকে আরেকটু চাপে রাখার জন্য, তুমি আরেকটু ভালো লেখো, আরেকটু ভালোভাবে পড়ো, এই জন্য হয়তোবা তোমাকে একটু মার্কসটা কমিয়ে দেওয়া হয়েছে। এটাকে তুমি নেগেটিভ ভাবে না নিয়ে বরং পজিটিভ ভাবে নাও, যে আমি আরো কি করে ভালো করতে পারি। তবে হ্যাঁ, যদি এমন হয় যে কোনো টিচার সারাংশ বা সারমর্ম ভাব সম্প্রসারণে 10 এর মধ্যে 2 বা 3 দিয়েছে, তাহলে আমি মনে করি যে এটা তোমার সাথে অন্যায় করা হয়েছে। দিস ইজ ভেরি ইনজাস্টিস ফর ইউ। এখন যাই হোক, যারা এটা করে থাকেন আমি তাদের নিয়ে কথা বলতে যাচ্ছি না, তবে এটা করা উচিত না। আমি আশা করব তোমরা এটা নিয়ে বিচলিত না হয়ে তুমি তোমার কাজ করে যাও। ঠিক আছে? আর আমি যখন তোমাদের মতো স্টেজে ছিলাম ভাই, আমি যেটা বুঝি সেটা হচ্ছে সোজা কথা। আমার কি নাম্বার দিল কি না দিল কলেজে, এতে আমার কিছু যায় আসে না। আমি শেষ পর্যন্ত দেখায় দিব ফাইনাল পরীক্ষায়। আমি সবসময় এইরকম মাইন্ডেড মানুষ, বুঝতে পারছো? ওই কোন টিচারের ব্যাচে পড়তে গেলাম না, কার কাছে পড়তে গেলাম না, এ আমারে পছন্দ করে ও করে না, এত নাটক করার দরকার নাই। আমার রেজাল্ট দেখবে হাসরের ময়দানে। হাসরের ময়দান কই? পরীক্ষার হলে। আমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, কথায় অনেক কথা ওঠে তাই বলতে ইচ্ছা করে চলে আসছে কথাগুলো। আমি যশোর বোর্ডের ক্যান্ডিডেট ছিলাম এবং যশোর বোর্ডে আমি ইন্টার পরীক্ষা আমি প্লেস করেছি বোর্ডে, অথচ আমি টেস্ট পরীক্ষায় একটাতে ফেল করছিলাম। আর শুনবা তো কি যায় আসে? এবং ফেল যে করানো হচ্ছে আমি জানি আমাকে ইচ্ছা করে ফেল করানো হচ্ছে। আমার সাজেশন পড়ে ছেলেমেয়েরা পাস করে গেছে, আমি পাস করি না। কারণ কি? কারণটা নিয়ে আমি যাচ্ছি না। বাট আমি টেস্টে একটা সাবজেক্টে এনি হাউ ফেল করেছি। পরে ইন্টার পরীক্ষায় যে আমি বোর্ডে প্লেস করছি। 36 জন গোল্ডেন প্লাস পাইছিল আমাদের সময়, তার মধ্যে আমি একজন। তো কি হয়েছে? আমার কি পরবর্তী জীবনে ওই গোল্ডেন প্লাসটা কাজে আসছে, বা বোর্ডের রেজাল্ট কাজে আসছে, নাকি ওই টেস্ট পরীক্ষায় আমি যে একটু খারাপ করছিলাম এটা কাজে আসছে? কোনো যায় আসে না। আর আমি অনেস্টলি বলি ভাই, আমি এইগুলো নিয়ে কখনো কেয়ার করি না। কেননা ওই তোমাদের কলেজে বা স্কুলে যেমন ছিল, ও আমাদের সময়ও ছিল। অনেক টিচার আছে, তাদেরকে তুমি যত ভালোভাবে লেখো তাদের মন ভরাইতে পারবা না। আরে মন ভরানোর দরকার নাই তোরে ভাই। আমি একটা মানুষ, আমি তো সবার মন ভরাইতে পারবো না। আমি মন ভরাবো পরীক্ষার হলে যে, সোজা কথা। বাংলাদেশে 4টা পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, 4টাতে আমি টপের মধ্যে ছিলাম। সোজা কথা, আমার প্রমাণ ওখানেই, আমি দিয়ে আসছি। ওই কলেজে ফার্স্ট ইয়ারে ফেল করছি একটা সাবজেক্ট, ওতে কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। সত্যি বলতেছি ভাই, এত চাপ নিও না। মার্কস দিচ্ছে না, তুমি আরো মজা করবে, আরে মার্কস দেনি কি হয়েছে, বোর্ডে পাবো। তবে কথা আছে, তুমি পড়াশোনা করলে না, আর পরীক্ষার হলে যে মার্কস নিয়ে আসবে, এই যে সারাংশ সারমর্ম বলছিলাম, 2 লাইন লিখে তুমি 10 নাম্বার আশা করছো, অথচ 2 লাইনের মধ্যে তোমার বানান ভুল মাত্র 10টা। আর তুমি যদি দোষ দাও টিচারকে, তাহলে তো হবে না। আগে নিজেকে ঠিক করো। আমি বিসিএস পরীক্ষা দিতে গিয়েছি, দেখেছি একটা সারাংশে নাম্বার থাকে 25-30। অনেক ক্যান্ডিডেট দেখছি 2 লাইন লিখে 25-এ 20 পাচ্ছে। লেখার ভার থাকতে হবে। সো যেটা বলতে চাচ্ছিলাম, টিচার নাম্বার দিচ্ছে না এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। তুমি বরং এটাকে পজিটিভ ভাবে নাও যে টিচার আজকে দিচ্ছে না, আমি এটাকে আরো মডিফাই করি, পজিটিভলি নেই, এবং আমি যেন বোর্ড পরীক্ষায় ভালো করতে পারি। আমাকে প্রমাণ করতে হবে বোর্ড পরীক্ষায়। কলেজে আজকে নাম্বার দিচ্ছে না, আই ডোন্ট কেয়ার, দরকার নেই। আমি বোঝাতে পারছি তোমাদেরকে? এই কথাটা, আকাশের কথাটা তুললাম এই জন্য, কেননা আমি জানি তোমরা কলেজে আছো, এই ধরনের প্রবলেম অনেকে ফেস করছো, বাট ডোন্ট ওয়ারি। আমার কথাটা মাথায় রেখো, ঠিক আছে? যে ভাইয়া ফার্স্ট ইয়ারে ফেল করছিল, টেস্টে ফেল করছে, অথচ বোর্ডে যে প্লেস করছে। আমি জানতাম যে আমাকে বিভিন্ন কারণে এগুলো করে, তো
আমার ইউনিভার্সিটিতে একই অবস্থা। ইউনিভার্সিটিতে প্রথম 2 বছর আমি টপ 2nd না 3rd এ ছিলাম। পরে দেখলাম যে ওটা তোমরা যখন ভার্সিটিতে উঠবা বুঝবা যে অনেক টিচার ইচ্ছা করে তোমাকে বসায় রাখছে। আমি কখনো ভাবতাম না। আমি জানতাম, সবাই জানে। শুধু আমাকে না, এরকম অনেক আছে। যাদেরকে ইচ্ছে করে একেকটা সেমিস্টারে অনেক টিচার আছে তারা নাম্বার কমায় দেয়। দিক, তাতে আমার কি যায় আসে? আমাকে 1 জন কমায় দিছে আর 5 জন তো বাড়ায় দিছে। এবারে যে আমি উঠে গেছি, সমস্যা কি? এটা নিয়ে চাপ নিবা না। রিল্যাক্স। আচ্ছা, নির্দেশাত্মক বাক্যে রূপান্তর। কি নির্দেশাত্মক বাক্যে রূপান্তর? আচ্ছা, তার আগে তো আমাকে জানতে হবে নির্দেশাত্মক বাক্য কাকে বলে? বাংলায় আমরা যেটাকে বলেছি বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য যা নির্দেশাত্মক বাক্য তা। আমরা বিবৃতিমূলক বাক্যে কি বলেছিলাম? যে কোনো কিছুর বক্তব্য দেওয়া, যে কোনো কিছুর বর্ণনা করাই হচ্ছে বিবৃতিমূলক বাক্য। তাহলে বাংলায় বিবৃতিমূলক বাক্য যা, বাংলায় নির্দেশাত্মক বাক্য তাই। বাট অ্যাডমিশন টেস্টে নির্দেশাত্মক শব্দটা দেখা যায়। দ্যাটস আমি এখানে লিখে দিয়েছি নির্দেশাত্মক বাক্য। ইন্টারমিডিয়েটে হয়তোবা নির্দেশাত্মক শব্দটা থাকবে না। ইন্টারমিডিয়েটে সরাসরি বলা থাকবে বিবৃতিমূলক বাক্যে রূপান্তর করো, এবং ইন্টারমিডিয়েটে খুব বেশি বিবৃতিমূলক বাক্য আসেও না। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে দেখো। কি বললাম দেখছো? 1 মিনিটের মধ্যে কত গুরুত্বপূর্ণ একটা কথা বললাম। তুমি তো কথা শোনো না। আমি কি বলছি আরেকবার বলছি, অ্যাডমিশন টেস্টে নির্দেশাত্মক শব্দটা থাকতে পারে, বাট ইন্টারমিডিয়েটে নির্দেশাত্মক শব্দ থাকবে না। ইন্টারমিডিয়েটে এই শব্দটাই থাকবে। তাহলে আমি কেন আজকে এটা বলেছি, লিখে দিয়েছি? চোখে আঙুল দিয়ে দেখায় দেওয়ার জন্য। পরীক্ষার হলে যে নির্দেশাত্মক শব্দটা দেখে কিছুটা হলো ভেবাচাকা খেয়ে যাবে। ভেবাচাকার কিছু নাই। সহজে মনে রাখবা বিবৃতিমূলক বাক্য যা নির্দেশাত্মক বাক্য তাই। এবার পরীক্ষায় প্রশ্ন এসেছে ইংরেজিতে ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ তোমরা করো, ঠিক তাই বাংলায় প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। এগুলো সব হচ্ছে তোমাদের সামনে এখন যেটা দেখতে পাচ্ছ, হয় অ্যাডমিশন টেস্ট অথবা ইন্টারমিডিয়েটে আসা প্রশ্ন। এখন তুমি বলো, এটা কি খুব কঠিন কিছু? দেখো একটু খেয়াল করে 3টা বাক্যের দিকে তাকিয়ে দেখো, একেবারেই সোজা। এটার মধ্যে তেমন কঠিন কিছু নেই। অনুজ্ঞাসূচক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর। আমি 2-1টা তোমাকে করতে বলবো, আপাতত 2-1টা আমরা একটু প্র্যাকটিস দেখে নিই। অনুজ্ঞাবাচক বাক্যে কাকে বলে মনে আছে? আবার বলছি, আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা। আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা মিন্স অনুজ্ঞাসূচক বাক্য। আইন মেনে চলো, দয়া করে কিছু বলবেন না, দুর্জনকে দূরে রাখো। দেখো সব ওই অনুজ্ঞার সাথে কানেক্টেড। এবার এটাকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বা নির্দেশাত্মক বাক্যে রূপান্তর করছি। দেখো সবগুলো ঠিক আছে কিনা। ভুল হতেই পারে, ঠিক করে দাও, কোনো সমস্যা নেই। আমি আমার জীবনটাকে কখনো এইভাবে কমপ্লিকেটেডলি ভাবি না। আমি আজকে তোমাদের ক্লাস নিচ্ছি, একটা বাক্যে বা একটা শব্দে ভুল হতেই পারে। তোমাদের অনেক স্টুডেন্ট আছে কি করে জানো, মনে করো আজকে ক্লাসে একটা বানান কোনো মতে টিচারের ভুল হয়েছে, বাবা রে, একেবারে ধরে খেয়ে ফেলবে একেবারে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই স্টুডেন্ট আর যাই হোক, ওর চিন্তা ভাবনায় সমস্যা আছে। আর এই ধরনের স্টুডেন্ট যাদের চিন্তা ভাবনায় সমস্যা, বিশ্বাস করো তারা না খুব বেশি দূর আগাতে পারে না। ধরে নিচ্ছি এইখানে এই বানানটা ভুল হচ্ছে, তুমি ঠিক করে দাও, তুমি নিজে ঠিক করে ফেলো, টিচারকে বলো, ভাইয়াকে বলো যে ভাই আমার মনে হচ্ছে এই বানানটা ভুল হয়েছে, এটা একটু ঠিক করে না। এই স্লাইড গুলো যারা বানায় তারাও তো মানুষ নাকি, কোনো না কোনো কারণে একটা বানান ভুল হতেই পারে। কিন্তু তুমি যদি এমন একটা ভাব নাও যে বাবা রে, মুই কি হনু রে, আজকে টিচারের একটা বানান ঠিক করে দিচ্ছি, এই সব করে আসলে এই কিছু হয় না। টিচারকে ঠিক করতে হবে না, তুমি নিজেকে ঠিক করো, এনাফ। টিচারের ভুল হয়েছে, টিচার ঠিক করে নি, তোমার
আমি এইভাবেই চলি। আর আমি জীবনে কোনোদিন কাউরে ভুল ধরায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। কোনোদিন না। আমার লাইফে আমি কখনো কারো ভুল ধরিনি। বরং আমি চেষ্টা করি ওই ভুলটা থেকে শিক্ষা নেওয়া যায় কিনা। ঠিক আছে? আর তোমরা তো বোঝো এই ক্লাসে প্রত্যেকটা ক্লাসে এত স্লাইড করে, এত কিছু টিচাররা রেডি করতে হয়। পিছনে ব্যাক এন্ডে অনেক মানুষ কাজ করে। তাদের একটা বানান ভুল হচ্ছে, কোনো একটা জায়গায় একটা ম্যাথে ভুল হতে পারে। কিছু যায় আসে না। তোমরা টিচারকে সাধারণত কমেন্ট বক্সে জানাবে যে ভাই এটা মনে হয় ভুল হয়েছে। এই। বিস্ময়সূচক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্য। বিস্ময়সূচক বাক্যের প্রথম কথা কি ছিল? সবগুলোর শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকবে। আছে, নির্দেশাত্মক হয়ে গেছে। এটা জীবনেও আসবে না, এটা বাদ। অস্তিবাচক বাক্যে রূপান্তর। চলো অস্তিবাচক বাক্যের নেতিবাচক থেকে অস্তিবাচক বাক্য আমরা কয়েকটা এক্সাম্পল একটু দেখি। আমরা নড়লাম না, আমরা অনড় রইলাম। তার মানে কি? আমরা তো নড়লাম না। কি বলেছিলাম? অস্তিবাচক থেকে নেতিবাচক বা নেতি থেকে অস্তি যাই করি না কেন, মূল অর্থ ঠিক থাকবে। I have told it many times to you. আমি যখন পড়াচ্ছিলাম। সো মাথায় এটা ঢুকে রাখ। আশেপাশে কোনো শব্দ নেই, আশেপাশে নীরব হয়ে আছে। উদারতা কৃপণদের ধর্ম নয়। বাহ, ভালো কথা। তোমরা কিন্তু কৃপণ হবা না, বুঝতে পারছো? ঠিক আছে, কৃপণ কিন্তু হওয়া যাবে না। তুমি কিন্তু মিতব্যয়ী হবা। হ্যাঁ, মিতব্যয়িতা এটা ভালো। ইভেন ধর্মেও কিন্তু মিতব্যয়িতার কথা বলা আছে, প্রত্যেকটা ধর্মে। এই কৃপণ হওয়া কিন্তু খুব খারাপ, বুঝতে পারছো? ওকে। সো উদারতা কৃপণদের ধর্ম নয়, অনুদারতায় কৃপণদের ধর্ম। দেখো অর্থ কিন্তু ভাই ঠিকই আছে। ওকে। একইভাবে অস্থি জাতীয় প্রশ্নবোধক না, এটা দরকার নাই। নেতি জাতীয় বা নেতিবোধক প্রশ্নবোধক বাক্যকে অস্তিবাচক, ইন্টারমিডিয়েট এটা লাগবে না। নেতিবাচক বাক্য কি? যে বাক্যে অস্বীকৃতি, নিষেধ বা না বোধক অর্থ প্রকাশ করে। বলেছিলাম সবগুলোর শেষে না, নি, নাই এসব থাকবে। চলো তাহলে আমরা অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর করি। আচ্ছা, আমি একটু কমেন্ট বক্সে অন করে দিচ্ছি, দেখি তোমরা তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পারো, দেখি বাংলায় অস্তিবাচক থেকে নেতিবাচক পারো কিনা। আমি এই বাক্যটা তোমাদেরকে করতে দিচ্ছি। তুমি অন্যায় করেছো। এই অস্তিবাচক বাক্যটার নেতিবাচক কি হবে? সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো। বাংলা বা ইংলিশ যেভাবে হোক লিখে জানাও, নো প্রবলেম। তুমি অন্যায় করেছো, এটার নেতিবাচক বা নেগেটিভ সেন্টেন্স কি হবে? আরে ট্রাই তো করো। আমি কি বলছি তোমার উত্তর হতে হবে? অ্যাটলিস্ট ইউ শুড ট্রাই। থ্যাংক ইউ, আমি উত্তর পেয়ে গিয়েছি। অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো, তোমরা লিখেছো তুমি ন্যায় কাজ করনি বা ন্যায় করনি, ওখানে বাংলায় লেখা আছে ন্যায় সঙ্গত। কিচ্ছু যায় আসে না। ওরা সঙ্গত লিখেছে, তাতে আমাদের কি? ওরা ওদের মতো লিখুক, স্লাইডে লেখা আছে। আমার আসল জিনিস ঠিক আছে কিনা। আসল জিনিস কিভাবে ঠিক? তুমি অন্যায় করেছো যা, তুমি ন্যায়সঙ্গত বা ন্যায় কাজ করনি, একই কথা। তুমি ঠিক করনি, তুমি ন্যায় করনি, তুমি ভালো করনি, যা লিখবা সব কারেক্ট। ক্লিয়ার? মিস কেয়ারানি হয়নি, ঠিক করে দিলাম, ঠিক করে নেন। থ্যাংক ইউ। অন্য অনেকেরই হয়নি, কিন্তু আমি ঠিক করে দিয়েছি। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। ওকে। একেই কি বলে সভ্যতা? একে সভ্যতা বলে না। তারা কি পাষাণ? তারা পাষাণ না। সহজ কথা। ওকে।
ওকে, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই। প্রশ্নবাচক বাক্য, আমার মনে হয় পড়ার কিছু নাই, দেখানোর কিছু নাই। প্রশ্নবাচক বাক্য বা ইংরেজিতে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করা আমার কাছে সবচেয়ে সহজ লাগে। আমার মনে হয় তোমাদের কাছে সহজ লাগে। এখানে পড়ার বা বোঝার কিছু নাই। তুহিন খারাপ ছেলে না, আমি তো জানি তুহিন খারাপ ছেলে না। এই যে সরস্বতী বাংলায় বানানটা একটু দেখে রাখো। অ্যাডমিশন টেস্টে গত 10 বছরে সরস্বতী বাংলায় বানানটা অন্তত 20 বার আসছে। আর আপনারা তো অনেকে আছেন বাংলা বানানে হাফেজ, বানান এখনো সময় আছে, ঠিকঠাক করে ফেলেন, ঠিক আছে? তাহলে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়ে যাবেন। আজকে বলে দিই, অ্যাডমিশন টেস্ট বাংলা থেকে একটা বানান, ইংলিশ থেকে একটা বানান 100% গ্যারান্টি থাকবে, ঠিক আছে? স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুজ্ঞা সূচক বাক্যের রূপান্তর। অনুজ্ঞা সূচক বাক্য কাকে বলে সবার আগে তোমাকে জানতে হবে। অনুজ্ঞা সূচক বাক্য কি? যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ এগুলো বোঝানো হয়। তাহলে দেখো তো এগুলো দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ বোঝানো হয়েছে না? তুমি ভুল বের করো, আমি সবসময় চাই ক্লাসে যদি কোথাও মিস্টেক থাকে বের করবা, কেননা এটা তুমি যখনই একটা মানুষের ভুল বের করতে পারবা তার মানে তোমার ওই বিষয়ের উপরে কমান্ড আছে, এটা খারাপ কিছু না, বুঝতে পেরেছো? কিন্তু ওই অনেকে যে এ করে না ইচ্ছা করে, হ্যাঁ, স্যারকে একটু এ করার জন্য টার্গেট করে, এই বানানটা ভুল হয়েছে, হ্যাঁ আজকে ভ্যাগে ধরবো, এটা ঠিক না। বাট এনিহাও ভুল থাকলে তুমি ঠিক করবা, ঠিক আছে? আমি চাই তোমরা ভুলগুলো ঠিক করে দাও, কারণ আমি চাই ভুল ঠিক যখনই তুমি করতে যাবে তোমার কনসেপ্টে ক্লিয়ার হবে, ঠিক আছে? ওকে, সো আমার কাছে মনে হয় ভাই এটা তেমন কিছু না, এটা তোমরা এমনি পারবা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, এই যে অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য থেকে। রিফাত ঠিক আছে, এটা নিয়ে এত চাপ নেওয়ার কিছু নাই, রিল্যাক্সে থাকো। এই যে দীর্ঘজীবী, এই বানানটার দিকে খেয়াল রাখো। যত ধরনের জীবী আছে, বুঝছো জুয়েব? দীর্ঘজীবী, মৎস্যজীবী, পেশাজীবী, আইনজীবী, যত জীবী সব হচ্ছে দুটোই দীর্ঘকার থাকবে। এই সৈকত, এত তাড়াতাড়ি ছুটি চাইলে হবে? যারা আজকে রোজা রাখছে তারা ছুটি চাচ্ছে না, তুমি ছুটি চাইলে হবে ভাই? খুব খারাপ। ঠিক আছে, সমস্যা নেই ভাই, আর 10 মিনিট পরে ছেড়ে দিচ্ছি, 10 মিনিট একটু রিল্যাক্সে থাকো। রোজা রেখে কত কষ্ট করে তোমরা ক্লাস করছো, পড়াশোনা করছো, আশা করি সৃষ্টিকর্তা তোমাদের এই কষ্টের যে প্রতিদান খুব ভালোভাবে দিবেন, ঠিক আছে? এবং এটা স্বাভাবিক, তুমি পরিশ্রম করছো, পরিশ্রমের ফল পাবা। আমি ব্যক্তিগতভাবে এই বিশ্বাসে বিশ্বাসী, ঠিক আছে? এটা কাজে লাগবে না, এসব জীবনে লাগবে না। ওকে, সো এইসব সন্দেহবোধক বাক্য টাক্য এগুলো জীবনেও পরীক্ষা আসবে না, এগুলো অ্যাডমিশনের আসেও না আসলে এগুলো। ওকে, সো আমি এখন কমেন্ট বক্সটা অন করে রেখেছি, সেটা হচ্ছে আপনারা এখন, আমি কিছু বোর্ডের প্রশ্ন আপনাদের দিচ্ছি, আপনারা, আমি 2-1টা প্রশ্ন দিব, আপনারা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে আমাকে উত্তর করে জানাবেন। প্রথমে একটা বোর্ড প্রশ্ন দিচ্ছি, অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করব, এই বাক্যের নেগেটিভ কি হবে বা নেতিবাচক বাক্য কি হবে? সবাই কেয়া নো। সাদিয়া বলছে আপনার পড়াশোনা শেষ হয়ে গেছে। আরে বাবা সাদিয়া, তুমি কি বলবো আর, আমাকে দেখে বোঝা যায় না, না? আমাকে আমাকে সবাই বলে কি, সবাই না অনেকেই মনে করে যে আমি মনে হয় এখনো ইউনিভার্সিটিতে পড়ি, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, তাই না? অনেকে অনেকে মনে করে। এই গত সপ্তাহে এরকম এক ঘটনা ঘটছে, কি বলবো তোমাদের, এক কাজে এক জায়গায় গেছি, যে দেখি মানে এক ছেলে, সে এমন ভাব নিচ্ছে, ও ভাবছে আমি এখন মনে হয় মানে সিটি কলেজের পাশে, ও এমন ভাব নিচ্ছে, ও ভাবছে যে আমি ওদের কলেজের স্টুডেন্ট আর কি, মানে সিটি কলেজে পড়ি। পরে আমি পরিচয় দিলাম, পরিচয় দেওয়ার পরে দেখা গেল যে আমি তো নিজেও সিটি কলেজে কয়েক মাস চাকরি টাকরি করছি।
পরে ও বলতেছে স্যার বুঝিনি ভাই, বুঝিনি এটা ভাই, এটা বিষয় না বোঝাবুঝি, কিন্তু মানুষকে দেখে এইভাবে এ করা উচিত না যে ও মনে হয় আমার মতো ফার্স্ট ইয়ারে পড়ে। যাই হোক, আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো খুব রিয়াকশন দেখাতো, আমি তো আসলে তো রিয়াকশন দেখানো মানুষ না। কিন্তু বুঝলাম যে আসলে আমি মনে হয় একটু বয়সে বুড়ো হয়ে গেছি, কিন্তু আমার উত্তরটা কি হবে? নেতিবাচক। এই যে অনুষ্ঠানটি আমি উপস্থাপনা না করে পারবো না। এই যে দেখো, সবকিছুর মধ্যে কিন্তু না না আছে, কিন্তু মূল বক্তব্য কিন্তু ঠিকই আছে। আইন মেনে চলা কর্তব্য, সবাই এটার উত্তর করবা দেখি। অনুজ্ঞাবাচক বাক্য, এটা যে যে উত্তর করতে পারবা ধরে নিব সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাচ্ছ আজকের দিনের জন্য। সবাই তাড়াতাড়ি। সিটি কলেজে স্টুডেন্ট দোয়া করবেন। সিটি কলেজে কি তোমাদের বাংলা টিচার আছে না শুভ? শুভর কাছে আমার কথা শুনে দেখো, চেনে কিনা। আমার ইউনিভার্সিটি খুব কাছের, আমার বন্ধু, কিন্তু আমরা একসাথে থাকতাম, হলে এক হলে ছিলাম। শুভ তো সিটি কলেজে খুব ভালো পড়ায়, তাই না? ঢাকা সিটি কলেজ। ওকে, সো দেখো এই যে তোমরা কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্টুডেন্ট একদিনের জন্য হয়ে গেছে, আপাতত একদিনের জন্য, ঠিক আছে? এই যে দেখো, আইন মেনে চলা কর্তব্য, এটাকে আমি বলছি যখনই যে এইটা বললাম আইন মেনে চলো, তো এটা দ্বারা কি হলো? আদেশ দিই আর অনুরোধ করি, যাই করি অন্তত আদেশ অনুরোধের মধ্যে তো আছে। সো দ্যাটস এটা অনুজ্ঞাবাচক বাক্য। সোজা কথায় ভাই, এত বোঝার কিছু নাই। যে কোনো বাক্যকে আদেশ অনুরোধে নিয়ে যাবা, ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাবাচক বাক্য হয়ে যাবে, শেষ। থ্যাংক ইউ এভরিবডি, তোমরা সবাই উত্তর করতে পারছো, আমার খুবই ভালো লাগছে। আমরা বাধা দিতে পারলাম না, এটার অস্তিবাচক হচ্ছে আমরা বাধা দিতে ব্যর্থ হলাম। খুবই ভালো প্রশ্ন। কি ভয়ঙ্কর ঘটনা! দেখো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি নির্দেশাত্মক বাক্য, এটা পরীক্ষা আসবে বিবৃতিমূলক বাক্য। একটু উত্তর করো তো ভাই। বিবৃতিমূলক বাক্য। আকাশ, একটা উত্তর করলে একবারই হয় ভাই, তুমি বারবার বারবার এটা কেন করো? আচ্ছা মেহেদী, এটা কখন হয়? সাপোজ আকাশ উত্তর দিছে একবার, 3 বার 4 বার আসছে, এটার কারণ কি? ও নিজে মনে হয় উত্তর করে বারবার এন্টারে চাপ দেয় না? ও আচ্ছা, আকাশ এইবার বুঝতে পারছি। থাক থাক, তুমি ক্লাসেই থাকো, কিন্তু কথা হচ্ছে যে ভাই, তুমি একবার উত্তর করলেই তো আমি দেখতে পাচ্ছি, বারবার উত্তর করার কি দরকার ভাই? শুধু আকাশ না, আমাদের ক্লাসে অনেক বাতাস আছে, তারাও এই একই কাজ করে। শোনো, তোমাদের আমি সবার কমেন্ট কিন্তু দেখতে পাই ভাই, বুঝতে পারছো? আমরা প্রত্যেকটা টিচারই দেখতে পাই, কিন্তু যেহেতু ক্লাসের সময় নির্দিষ্ট সময় থাকে, তো আমরা চাই যে সেই কমেন্ট গুলোই নিতে যেটা তোমাদের সবার উপকারে আসতে পারে। যেমন আমি মাঝখানে কিন্তু দেখো কার একটা কমেন্ট নিলাম ক্লাসের মাঝখানে, পলকের কমেন্ট নিয়েছি, খুব গুরুত্ব সময় নিয়ে কথা বলেছি, তারপরে আকাশেরও কথা বলেছি, কিন্তু একইটা যখন তুমি বারবার বারবার দিচ্ছ, কপি পেস্ট করছো, তখন দেখা গেল আর একজন খুব ভালো একটা রিপ্লাই দিয়েছে, খুব ভালো একটা প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করেছে, তারটা এতটাই পিছনে পড়ে যায়, তার প্রশ্নটা কিন্তু সামনে আসে না। বুঝতে পারছো? এই জন্য একবারই যথেষ্ট, মিস্টার আকাশ বাতাস, বারবার চাপ দেওয়ার দরকার নেই। ঘটনাটি খুব ভয়ঙ্কর, বাহ, বোঝা যাচ্ছে। কেউ অন্ধের দুঃখ বুঝলো না, কেউ কি অন্ধের দুঃখ বোঝে? এই যে দেখো, অনেকক্ষণ পরে একটা ভুল পেয়েছি, কিন্তু অশ্বের না, এটা হবে অন্ধের। ঠিক আছে, এখানে আমি বহুদিন আগে এসেছি, ভালো কথা এসেছো, এখানে আমি অল্প দিন আগে আসিনি। এখন খাঁটি জিনিস সহজলভ্য নয়, নয় যেহেতু আছে, বোঝাই যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এটা অ্যাফার্মেটিভ কি? এখন খাঁটি জিনিস দুর্লভ। খাঁটি বানানে কিন্তু চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে? চন্দ্রবিন্দু হবে, এটা ঠিক করে। ছোঁয়া একটা কি প্রশ্ন করছো, আমি ভাই এটা স্কিপ করে আসছি, খেয়াল করিনি। যদি বিষয় চিহ্ন হয় দিয়ে দিও, সমস্যা নেই। থ্যাংক ইউ ছোঁয়া। দেখছো, এই ছোঁয়ার এই প্রশ্নটা কিন্তু লজিক্যাল একটা প্রশ্ন। ওই যে যখন তোমরা উল্টা পাল্টা কমেন্ট করো, তখন এই জন্য কিন্তু সামনে আসে না, ঠিক আছে?
আমিনুর একটা ভালো প্রশ্ন করছো, খুব ভালো ভাই। আগে পড়েছি অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, এখন দেখছি 7 প্রকার। খুব ভালো কথা। তুমি একটু নিজের কাছে নিজে চিন্তা করে দেখো তো, তুমি আগে এইটা যখন পড়েছিলে ক্লাস 8-9 থাকতে পড়ছো, এখন তুমি কি ইন্টারমিডিয়েটে উঠে গেছো না? তাহলে তোমার কি একটু হাই রাইজ হয়েছে না? তোমার ভোল্টেজ একটু বাড়ছে না? তাহলে আগে যদি 5 প্রকার বাক্য থাকে, এখন 7 প্রকার হতেই পারে। সত্যি কথা বলতে আরো কয়েক প্রকার আছে। আপাতত ইন্টারমিডিয়েট বইয়ে যে কয়েক প্রকার আছে এটাই পড়ে যাও। কিন্তু বাক্য রূপান্তর যখন তুমি প্র্যাকটিস করতে যাবা, তখন আবার দেখবা ওই তুমি ছোটবেলার থেকে যে 5 প্রকার পড়ে এসেছিলে, ওই 5 প্রকারের মধ্যেই আছে। মিশাইল বলছে কয়েকদিন পর 15 প্রকার হবে। না রে ভাই, এই জিনিসগুলো এত আমূল পরিবর্তন হবে না। সো আমি তোমার সফলতা কামনা করি, তুমি সফলতা লাভ করো। অবশ্যই অবশ্যই দিন শেষে আমরা সবাই সফল হই। সৃষ্টিকর্তা আমাদের সকলের পরিশ্রমকে সম্মান করে আমাদের সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যায়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি। খুব ভালো কথা, বাংলাদেশ চিরস্থায়ী হোক। একেবারে সহজ। 11টায় ক্লাস শেষ, আমরা শেষ পর্যায়ে। তোমাকে এই খাতায় লিখতে হবে, এটার অনুজ্ঞাবাচক বাক্য কি? তুমি এই খাতায় লিখবে। কত সহজ, একেবারে সহজ। ওকে, এই যে সানজিদা খুব ভালো একটা কথা বলছো, আমি এই প্রশ্নটাই চাচ্ছিলাম এতক্ষণ ধরে। সানজিদা রাফা, থ্যাংক ইউ ভাই। সানজিদা বলছে যে ভাইয়া উত্তর অনেক সময় ভিন্ন হয়, তাহলে কি হবে? থ্যাংক ইউ। দেখছো এতক্ষণ পরে খুব ভালো একটা প্রশ্ন করছো। আমি এই প্রশ্নটা অপেক্ষায় ছিলাম যে তোমরা কেউ এ ধরনের কথা বলছো না। কিন্তু দেখো এবার আমি একটু বলি। সানজিদা যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা অনেকের মধ্যে ঘুরঘুর করে, কিন্তু অনেকে বলে না, অনেকের মাথায় থাকে বা বলতে পারে না। আমি একটু ক্লিয়ার করে দিই। প্রথম ক্লাসে এটা কিন্তু বলেছিলাম, মনে করে দেখো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এবং অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ যাই করি না কেন, অনেক সময় কি হবে যে তোমার আর আমার বাক্যের মধ্যে একটু 19-20 থাকতে পারে। হয়তো তুমি একটা বাক্য একভাবে লিখছো, আমি ওই বাক্যটা ঠিক আরেক ভাবে লিখেছি। কি হতে পারে না? অবশ্যই হতে পারে। কিন্তু কথা হচ্ছে আমার যেন ওই বাক্যের যে মেইন ফরম্যাট, এইটা যেন ঠিক থাকে। যেমন দেখো, তোমাকে এই খাতায় লিখতে হবে, এই বাক্যটাকে অনুজ্ঞাবাচক করতে বলা হচ্ছে, তুমি এই খাতায় লিখবে। তাহলে দেখো তো, আদেশ, অনুরোধ, উপদেশ এইটার মধ্যে আছে কিনা? অবশ্যই আছে। তুমি এই খাতায় লিখবে, আমি তোমাকে বললাম এটা আদেশ বলো, অনুরোধ বলো, ধরে নাও কিছু একটা। এটা মূলত অনুরোধ করার মতো একটা বাক্য। তুমি এই কাজটা করবে, এটা খাবে, এটা করবে। দেখো, মূল অনুজ্ঞাবাচকের মধ্যে কিন্তু আছে। তাহলে কথা কি ছিল? যেটা মূল হওয়ার কথা, মেইন ফরম্যাট, এটাই ঠিক আছে কিনা এটা দেখতে হবে। এখন আমি যদি লিখতাম তুমি কি এই খাতায় লিখবে, তুমি বলো তো, আমি যদি এই বাক্যটা লিখতাম তাহলে কি এটা হতো? জীবনেও হতো না, কেননা ওটা প্রশ্নবাচক বাক্য হয়ে গেছে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাই, তুমি ইংলিশে ট্রান্সফরমেশন সেন্টেন্স বা বাংলায় আমরা যাই বলি না কেন, বাক্য রূপান্তর একই জিনিস, এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই। ঠিক আছে? বইয়ের ড্রিমার, ডোন্ট ওয়ারি, অল উইল বি রাইট। থ্যাংক ইউ। সো দেখো, এই একটা বোর্ডের প্রশ্ন, আমরা কিন্তু আজকে একেবারে শুরুতে রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন দেখেছিলাম, এবং সেই প্রশ্নটার সমাধান কিন্তু আমরা এইভাবে করলাম। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপনাদের আজকের ক্লাসের শুরু থেকে এ পর্যন্ত, আমি কিন্তু অ্যাডমিশন নিয়ে, জীবন নিয়ে, দর্শন নিয়ে, পরবর্তীতে ক্লাস নিয়ে অনেক কথা আজ আপনাদের বলেছি। এতগুলো কথা আমি বলি না, বাট আজকে বলতে হচ্ছে একটাই কারণে, যেহেতু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় রেজাল্ট দিয়েছে, সামনে ঈদ, একেবারে এদিক সেদিক করে আগামী 15 দিন যেন এমন না হয় যে আপনি কিছুই পড়েননি। আপনি অল্প অল্প করে পড়েন। আমি কিন্তু বলিনি আপনি ঈদ করবেন না, মজা মাস্তি করবেন না। আমি এই বয়সে এসেও কি মজা মাস্তি করি, তোমরা আমার থেকেও কয়েক গুণ বেশি মজা মাস্তি করবে। তবে অবশ্যই ঈদের দিন পড়বো না, ঈদের 2-1 দিন পড়বো না, কোনো সমস্যা নেই।
কিন্তু আমার যেন ওই পড়ার গ্যাপটা আমি যেন পরে ফিল আপ করে নিতে পারি। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, শ্রাবন্তী থ্যাংক ইউ। আজকে খুব সম্ভবত ঈদের আগে এটাই তোমাদের সাথে আমার শেষ ক্লাস এবং আমি জানি না আজকে তোমাদের আর এরপরে মনে হয় জিমি ভাইয়ের সাথে তোমাদের একটা ক্লাস আছে। সো ঈদের আগে যেহেতু এটা লাস্ট ক্লাস, বুঝতেই পারছি ঈদের পরে আবার দেখা হবে, কথা হবে। ও আরেকটা কথা, এই যে টপিকটা আমরা শেষ করলাম লাস্ট 2 দিন ধরে বাক্য, এটার উপর বেসিস করে কিন্তু 26-27 তারিখ পরীক্ষা আছে। তোমরা অবশ্যই পরীক্ষা দিবা। ঠিক আছে? আমি সবসময় একটা কথা বলি যে তুমি ক্লাস শেষে তো অবশ্যই একটু পড়বা এবং পড়ার সাথে সাথে অবশ্যই পরীক্ষাটা সাথে সাথে দিয়ে রাখবা। কেন দিয়ে রাখবা? কেননা তুমি যদি একটু কম পড়ো তাতে কিছুই যায় আসে না। ঠিক আছে? তুমি যখনই প্র্যাকটিসে যাবা তখনই তুমি বুঝতে পারবা যে আসলে তোমার গ্যাপটা কোথায়। সো যেহেতু ঈদ আর কয়েকদিন পর, হয়তো ঈদের আগে আমাদের সাথে আর দেখা হবে না, সাক্ষাৎ হবে না। তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বা ঈদ মুবারক জানিয়ে আমি আস্তে আজকে ক্লাসটা শেষ করব। এবং যেটা বলতে চাচ্ছিলাম, ঈদের সালামি কিভাবে পাঠানো যায় বলো তো দেখি? হ্যাঁ, অবশ্যই। আমাদের মেহেদী আছে ক্লাসে, ওকে তো পাঠাতেই হবে। আর তোমাদের জন্য ঈদের সালামিটা দেখি কিভাবে কি করা যায়। আপাতত আমার কাছেই থাকলো। আমি সময় সুযোগ করে সালামি পাঠিয়ে দিব। ঠিক আছে? আর যে কথাটা বলছিলাম, আমি আবারও বলছি, ঈদের দিন অনেক মজা মাস্তি আমরা করব বা ঈদ নিয়ে আমাদের স্বাভাবিকভাবেই আ বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের বাসায় যাব। কিন্তু আমাদের পড়াশোনার যে মেইন যে প্ল্যানটা যেন আমরা এক্সিকিউট করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, অনেকে দাওয়াত দিয়েছো, দাওয়াত নিলাম। মনে প্রাণে দাওয়াত গ্রহণ করলাম। ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করলাম এবং আমি আশাবাদ ব্যক্ত করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে? আমার গ্রামের বাড়ি খুলনাতে। বাড়িতে যাচ্ছি। খুলনা এবং খুলনার আশেপাশে যারা আছো আমাকে জানিও। আমি সুযোগ হলে আমরা দেখা সাক্ষাৎ করব। ঠিক আছে? আর সামনের বছর তো ঢাকায় আসছো। ঢাকায় আসলে এমনও হবে যেকোনো একটা ঈদ দেখা গেল আমরা সবাই একসাথেও কাটালাম। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা থাকলো এবং ঈদ মুবারক জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।